আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ক্লাসে আমরা প্রথম বিশ্বযুদ্ধ এটা নিয়েই পড়াশোনা করব। তো আজকের ক্লাসে আমাদের 2টা স্লাইড কমপ্লিট করব। এছাড়াও আমরা যে বইটা পড়তেছিলাম সেই বই থেকেও কিছু জিনিস দেখব। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই জায়গা থেকে অনেক রিটেন প্রশ্ন করা হয়, তবে প্রিলির প্রশ্ন খুব কমই আসে। তো রিটেন প্রশ্নটাই বেশি আসে। সরি, আমরা রিটেন আনসার করার জন্য আমাদের প্রথম বিশ্বযুদ্ধটা ভালোভাবে বুঝতে হবে। কারণ আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধ ভালোভাবে না বুঝতে পারি, তাহলে হচ্ছে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধটা এত বেশি বুঝতে পারবো না। তো এইখানে আসলে অনেকটা বুঝার বিষয় রয়েছে। আমরা যদি না বুঝি তাহলে হয়তো আমাদের পরবর্তীতে প্রবলেম হবে যে আমরা প্রথম বিশ্বযুদ্ধটা কিভাবে হলো। এইখানে অক্ষ শক্তিকে, মিত্র শক্তিকে আমি যদি একটু রিভিউ দিয়ে দেই যে আজকের ক্লাসে আমি কি কি পড়াবো, সেটা হচ্ছে এই আমার স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন। এইখান থেকে আমরা হচ্ছে ম্যাপে দেখেছি যে আমাদের 7টা কন্টিনেন্ট আছে, অর্থাৎ 7টা মহাদেশ রয়েছে, এবং এই মহাদেশের একটা পুরো মহাদেশ অর্থাৎ ইউরোপটাই একদম যুদ্ধে বিধ্বস্ত জড়িয়ে পড়ে। এটাই হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো এই যুদ্ধ কিভাবে লাগলো, কাদের মাঝখানে লাগলো, এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত, এবং কে কোন তারিখে এই যুদ্ধে জড়িয়ে যায়, তো এই ব্যাপারটা নিয়ে পুরো ক্লাসটা রয়েছে। যদিও স্লাইডটা অনেক বড় দেখতে পাচ্ছেন, হিউজ ডেট, কিন্তু আপনাদের এত কিছু মনে রাখতে হবে না। জাস্ট মানে যুদ্ধটা বোঝানোর জন্য আমি এত বড় একটা স্লাইড আপনাদের জন্য রেডি করেছি। এখানে প্রায় 50 পেজের মতন, অর্থাৎ 48টা স্লাইডের অংশ রয়েছে। তো এইখানে 48 পেজ, এবং হচ্ছে আমরা হচ্ছে এই জায়গা থেকে যদি দেখি, এইখানে হচ্ছে 63 পেজ রয়েছে, অর্থাৎ 63। এইখানে কে কার সাথে কিভাবে যুদ্ধে জড়ালো এই ব্যাপারটি নিয়ে আমরা এইখানে দেখব। তো আসলে পড়াশোনা হিউজ, কিন্তু বাট আমরা গুছিয়ে পড়াশোনা করব, তাই আমাদের পড়াশোনা একটু কমে যাবে। আপনার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আপনি যখন রিটেনের আনসার করতে যাবেন, প্রিলিতে হয়তো 1 মার্ক থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু রিটেনে প্রায় সময়ই এখান থেকে 5 কিংবা 10 মার্কের প্রশ্ন করা হয়। অনেক সময় ভাইভাতেও এইখান থেকে প্রশ্ন আসে। তো ভাইবার জন্য এটা গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এটা একটু বিস্তারিত জানতে হবে। তো আমরা আবার এই বইটা পড়তেছিলাম, তাই না? আমাদের এই বইটা পড়তেছিলাম আমরা। তো এই বইয়ে আসলে এত বিস্তারিত ওইভাবে দেওয়া নাই, কিন্তু হচ্ছে মোটামুটি আছে। তো আমরা ওইখানে মূলত এই বইটা আমরা যেইখান থেকে পড়েছিলাম, আমরা লাস্টে হচ্ছে কিছু প্রশ্ন হচ্ছে এইখান থেকে সমাধান করব। আমরা যতগুলো পেজ পড়েছিলাম তারপর থেকে মূলত এখানে আমরা সমাধান করব। তাই এই ক্লাসটা একটু লম্বা হতে পারে, আপনাকে ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা দেখতে হবে। আপনি যদি পুরো ওয়ার্ল্ড ওয়ারটা বুঝতে চান, আশা করি আপনি এই ক্লাসটা করলেই হবে, আপনাকে বাড়তি আর কিছুই পড়তে হবে না। প্রিলি রিটেন মোটামুটি সব কিছুই আপনার এইখান থেকে হয়ে যাবে। তো আমাদের এইখানে যেইখান থেকে আমরা পড়া শুরু করব, এই বইয়ের বেসিক ভিউ, এই বইয়ের হচ্ছে আমাদের, আমি পেজ নাম্বারটা যদি বলে দেই, পেজ নাম্বার হয়তো আপনার সাথে মিলবে না, আপনাকে আমি ট্রফিক নাম্বারটা বলে দিচ্ছি। আর ট্রফিক্স নাম্বারটা যদি আমি বলে দিই যে আমরা কোন জায়গা থেকে পড়া শুরু করবো, এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এই জায়গা থেকে। তো এইখানে হচ্ছে আপনাকে মজা করে পড়তে হবে। আপনি বিষয়টা যদি পুরোপুরি বিস্তারিত জানতে চান, তাহলে আপনাকে অনেকগুলো জিনিস এইখান থেকে মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা প্রিলির জন্য একটা প্রশ্ন আমরা এখান থেকে পড়ে ফেলি, যে আমরা প্রিলির জন্য যদি পড়ি, তাহলে সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল। এটার আনসারটা দেখুন। প্রথম বিশ্বযুদ্ধটা এই যে 28 জুলাই, এই তারিখটা মনে রাখতে হবে। এই 28 জুলাই থেকে শুরু করে 11 নভেম্বর, দীর্ঘ 4 বছর কিন্তু হয়েছে। এই যে 18 সাল, আর এখানে হচ্ছে কি 1914 সাল। তাহলে আপনার এই যুদ্ধটা, প্রথম বিশ্বযুদ্ধ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত। আপনি রিটেন লিখতে গেলে
প্রথম বিশ্বযুদ্ধ যখন লিখবেন তখন ব্র্যাকেট দিয়ে আপনাকে কি করতে হবে, এই তারিখটা উল্লেখ করে দিতে হবে। যদিও এই যুদ্ধটা এত তারিখ থেকে অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়ে শুরু হয়েছে, কিন্তু এই যুদ্ধটা আগে থেকেই বাজবে এমন একটা অবস্থা কিন্তু বিশ্বে সৃষ্টি হয়ে গিয়েছিল। তো আমাদের একটা এমসিকিউ আমরা এখন মুখস্থ করে ফেলি যে 1914 সাল থেকে 1918 সাল, অর্থাৎ দীর্ঘ 4 বছর, প্রায় 4 বছর, হ্যাঁ 4 বছরের উপরেই বলা যেতে পারে। এই যে দেখুন, জুলাই হইলেই তো 4 বছর হয়ে যেত, এরপরও একটু বেশি। তো এর মাঝখানে এই পুরো সময়টাই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। তারপরে হচ্ছে এই বিশ্বযুদ্ধটা কিভাবে শুরু হলো, এই বিশ্বযুদ্ধটা কিভাবে শেষ হলো, এই বিশ্বযুদ্ধের পরে কিভাবে কি হলো, আমরা সেই জিনিসটাই আজকে এই ক্লাসে দেখব। তাহলে আমাদের এইখানে মনে রাখতে হবে 28 জুলাই 11 নভেম্বর। আপনি মনে করতে পারতেছেন কিনা একটু চিন্তা করে দেখুন। 28 জুলাই আপনি ঘটনার সাথে মনে রাখার চেষ্টা করুন যে আপনি কিভাবে মনে রাখবেন। আমি যেভাবে মনে রাখি, আমার টেকনিকটা আমি বলি যে আমার বার্থডে হচ্ছে 29 জুলাই। তো 29 জুলাইয়ের একদিন আগেই কি হয়, মানে যুদ্ধটা শুরু হয়ে যায়। তো 14 সাল থেকে 18 সাল এটা মনে থাকে। তারপর হচ্ছে 11 নভেম্বর, আমাদের স্কুল কলেজের পরীক্ষাগুলো নভেম্বরের দিকেই শেষ হয়ে যেত। তো এই 11 নভেম্বর হচ্ছে আমাদের কি হয়, যুদ্ধটা শেষ হয় জাস্ট 29 জুলাইয়ের আগে, 28 জুলাই, ওইভাবে আমি একটু মনে রাখি, আপনি আপনার টেকনিক দিয়ে মনে রাখবেন। মনে রাখাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এখন আসি, এই যুদ্ধে আসলে কোন এরিয়াতে হয়েছিল, এই যুদ্ধটা কোন এরিয়াতে হয়েছিল, আর মিত্র শক্তি বা অক্ষ শক্তি কি। দেখুন, আমরা যদি এই ম্যাপের কথা চিন্তা করি, এই ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করি, এই ওয়ার্ল্ডের ভিতরে ইউরোপের অংশ কোনটুকু, ইউরোপ যদি আমরা একটু কালার দিয়ে আইডেন্টিফাই করি, এই যে এইটুকু, আমি একটু যদি মার্ক করে দেই আপনাদেরকে, এই যে এইটুকু প্রথমে যুদ্ধ হয় এইটুকুর ভিতরে। এরপরে কি হয়, এইখান থেকে ইউএসএও জড়ায়া যায়, তারপরে এই যে এইখান থেকে চীন জড়ায়া যায়, তারপরে এই যে এইখানে জাপান রয়েছে, এই যে এদিকে জাপানও কি হয়, এদিক থেকে জড়ায়া যায়। তো এইভাবে বিভিন্নভাবে এই জায়গাটাতেই মূলত মেইন ধ্বংসলীলা শুরু হয়। তাহলে মেইন ঝামেলাটা শুরু হয় ইউরোপে। তো ইউরোপ কেন ঝামেলা শুরু হলো বা কিভাবে শুরু হলো, সেই বিষয়টাই আমাদের আহ, এই মানে ক্লাসে দেখতে হবে। তো এইটুকুই আমরা বোঝার চেষ্টা করব, এইটুকুই আমরা হচ্ছে আজকের ক্লাসে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, আপনি এখন একটু বলুন তো যে আমাদের এই বিশ্বযুদ্ধটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছে, আপনি একটু কমেন্ট করেন তো। আপনার মনে আছে কিনা আমি একটু দেখি, চেক করে, যে আমি একটু আগেই যেটা বললাম যেই তারিখটা, এটা কমেন্ট করুন সবাই, যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যুদ্ধ হয়েছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যুদ্ধ হয়েছে সেটা একটু কমেন্ট করুন। হ্যাঁ, আশা করি মনে থাকার কথা। তাহলে আমরা এই জিনিসটা দেখব এখন, মিত্র শক্তি এবং অক্ষ শক্তি। মিত্র শক্তি বলতে কি বোঝায়, আর হচ্ছে এই যে অক্ষ শক্তি বলতে কি বোঝায়, আমি যদি এইখানে মিত্র শক্তি আর অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি এগুলা যদি একটু নিয়ে কথা বলি, দেখুন এই জায়গাটাতে আমরা এই জিনিসটা পাবো ভালো করে, যে আমাদের এই যে কেন্দ্রীয় শক্তি আর মিত্র শক্তি। এইখানে দেখুন, এইখানে এটা বেসিক ভিউ বই, এইখানে দেখুন মিত্র বা মৈত্রী জোট বা মিত্র শক্তি আর হচ্ছে অক্ষ শক্তি, এই ব্যাপারটা আসলে কি বোঝায় মূলত। এই ব্যাপারটা হচ্ছে, দেখুন যুদ্ধ হইলে দুইটা দল লাগবে, তাই না, দুইটা দল লাগবে, দুইটা দল লাগবে যুদ্ধ হইলে। এখন হচ্ছে দুইটা দলকেই একটা দলে ভাগ করে আরেকটা দলকে মিত্র শক্তি, আরেকটা দলকে কেন্দ্রীয় শক্তি বলতেছে। তো আমি এটা যদি একটু আমার এইখানে বুঝাই, তাহলে হয়তো আপনি আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনাকে আমি একটু দেখাই। ধরুন যুদ্ধ লাগবে, এখন যে কোনো দুইটা দেশ যুদ্ধ লাগবে। আমি আরেকটু নিচের দিকে স্লাইডে গিয়ে বুঝাইলে আপনার কাছে আরেকটু ক্লিয়ার হতে পারে। আপনি একটু দেখুন, আমি হচ্ছে আরেকটু নিচের দিকে যদি যাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই দেখুন, এইখানে দেখুন অনেকগুলো দেশ রয়েছে, এই যে দেখুন এইখানে অনেকগুলো দেশ রয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন আপনি এখানে অনেকগুলো দেশের নাম এইখান থেকে এখন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। এটাকে বলা হচ্ছে রাশিয়ার এম্পায়ার, এটা হচ্ছে অটোম্যান এম্পায়ার, তারপরে এটা হচ্ছে বুলগেরিয়া,
অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি। জার্মানি তো এইদিকে দেখুন ইউনাইটেড কিংডম, যেটা ইংল্যান্ড বলে আমরা জানি, এটা হচ্ছে ফ্রান্স, এদিকে স্পেন, পর্তুগাল, এই যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, তারপরে এই যে এই দেশগুলোর ভিতরে এই যে ইতালি। তো এইগুলার ভিতরে আমরা মিত্র শক্তি আর অক্ষ শক্তি বলতে কি বুঝবো, বা কেন্দ্রীয় শক্তি। দেখুন সেন্টার বা কেন্দ্রীয় শক্তি যেইখানে গিয়ে আসলে যুদ্ধটা লাগানো হইলো, মানে ধরেন সাপোজ বাংলাদেশ আর ইন্ডিয়ার কথা বলি। এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার যদি যুদ্ধ লাগতে চায়, হয় বাংলাদেশকে আগে অ্যাটাক করতে হবে, বা ইন্ডিয়াকে কি করতে হবে, বাংলাদেশে আগে অ্যাটাক করতে হবে, যুদ্ধটা লাগাইতে হবে। যদিও বাংলাদেশ উস্কানি দিবে ইন্ডিয়াকে লাগানোর জন্য, তো ইন্ডিয়া এসে কি করবে, প্রথম আক্রমণটা করবে। তো বাংলাদেশ যদি উস্কানি দেয় ইন্ডিয়াকে, আর ইন্ডিয়া যদি প্রথম আক্রমণ করে, তাহলে এই জায়গায় আমরা হচ্ছে কেন্দ্রীয় শক্তি কাকে বলবো, কেন্দ্রীয় শক্তি। এই এই জায়গায় একটু বোঝার চেষ্টা করুন। যেইখানে যুদ্ধ হচ্ছে, যেইখানে যুদ্ধ হচ্ছে, মানে যার উপরে আক্রমণ করা হইলো সেটাকেই মূলত কেন্দ্রীয় শক্তি ধরা হয় সব ক্ষেত্রে। এটা চেঞ্জ হইতে পারে, এটা এক এক জায়গায় এক একভাবে এক্সপ্লেন করতে পারে। তবে আপনি মনে রাখবেন যে ধরুন সাপোজ বাংলাদেশ আর ইন্ডিয়া, এইখানে হচ্ছে বাংলাদেশ কি করলো, বাংলাদেশকে ইন্ডিয়া হচ্ছে আক্রমণ করলো, তাহলে এই যে ইন্ডিয়া হচ্ছে কেন্দ্রীয় শক্তি। ইন্ডিয়া হচ্ছে কি, মানে যেই জায়গায় যুদ্ধ হচ্ছে সেটা কেন্দ্রীয় শক্তি। আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে হয়তো অনেকের কনফিউজড লাগতে পারে। এই জায়গাটা কিন্তু অনেকটা ঝামেলার একটা জায়গা। দেখুন মিত্র শক্তি আর কেন্দ্রীয় শক্তি। মিত্র হচ্ছে যারা যুদ্ধ লাগায়, মানে যারা আক্রমণ করে, এরা হচ্ছে মিত্র। অর্থাৎ আপনি এখানে একটু বোঝার চেষ্টা করুন, ইন্ডিয়া যুদ্ধ লাগাচ্ছে, তাহলে হচ্ছে ইন্ডিয়া কি, মানে ইন্ডিয়া আক্রমণ করবে সবার আগে, তাহলে ইন্ডিয়া হচ্ছে মিত্র শক্তি। আর কেন্দ্রীয় শক্তি হচ্ছে যার উপর আক্রমণটা হইলো, এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় শক্তি। অর্থাৎ যে পরে আসলো তাকে বলা হচ্ছে কি কেন্দ্রীয় শক্তি। এটা জাস্ট একটা নাম দেওয়া, অর্থাৎ দুইটা দল আছে, দুইটা দলের ভিতরে যুদ্ধ হবে, তো একটা দলকে কেন্দ্রীয় শক্তি বলবো, আরেকটা দলকে কি বলবো, মিত্র শক্তি বলবো। কেন্দ্রীয় শক্তি হচ্ছে যেখানে যুদ্ধ হচ্ছে বা যার উপরে আক্রমণটা করা হইলো, মানে ইন্ডিয়া যদি এখন বাংলাদেশের উপর আক্রমণ করে, তাহলে এই বাংলাদেশ হয়ে যাবে কি কেন্দ্রীয় শক্তি, আর মিত্র শক্তি হয়ে যাবে কি ইন্ডিয়া। তো এই মিত্র শক্তিতে এখন বাংলাদেশ আর ইন্ডিয়া যুদ্ধ লাগলো, এখন হচ্ছে ইন্ডিয়াকে অনেকে সাপোর্ট করতে পারে, বাংলাদেশকে অনেকে সাপোর্ট করতে পারে। যেমন আহ এই যে ইন্ডিয়ার বিরোধী একটা রাষ্ট্র হচ্ছে কি পাকিস্তান, এখন পাকিস্তান তো বাংলাদেশকে সাপোর্ট করবে। কেন সাপোর্ট করবে, কারণ হচ্ছে ইন্ডিয়ার বিরোধিতা করে সবসময় পাকিস্তান, তাহলে সেই হিসাবে শত্রু শত্রু বন্ধু হয়ে যাবে। তো এইখানে এই কেন্দ্রীয় শক্তিতে যোগ দিল কে, পাকিস্তান। এখন দেখা গেছে আবার বাংলাদেশের সাথে ঝামেলা আছে ধরেন অন্য একটা দেশের সাথে, তো সেই দেশ কি করবে, আবার এই ইন্ডিয়ার সাথে যুক্ত দিবে, যোগ হবে। এইভাবেই মূলত ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়ে যায়। আমরা এখন ওয়ার্ল্ড ওয়ারে চলে যাই, তাহলে হচ্ছে আমরা আরো ক্লিয়ার হয়ে যেতে পারবো। ধরুন প্রথম হচ্ছে যুদ্ধটা শুরু হইলো কিভাবে সেটাতে আমরা যাই, তাহলেই আমাদের একটু ক্লিয়ার হতে পারে। দেখুন আমার এই স্লাইডটা দেখুন, এইখানে হচ্ছে কেন্দ্রীয় শক্তি কে কে আছে, আমাদের এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। এইখানে কেন্দ্রীয় শক্তি যাদের উপরে আক্রমণ হয়েছিল, অস্ট্রিয়া, এই অস্ট্রিয়ার উপরেই, মানে অস্ট্রিয়ারাই মূলত আক্রমণ করে, মানে জার্মানি প্রথম আক্রমণ করে বা জার্মানি উস্কানি দেয় এইখানে। তো এইখানে মূলত কেন্দ্রীয় শক্তি হচ্ছে একটা পক্ষ। আপনি জাস্ট মনে রাখবেন কেন্দ্রীয় শক্তি হচ্ছে একটা পক্ষ বা প্রথম পক্ষ, কেন্দ্রীয় শক্তি। অর্থাৎ এরাই হচ্ছে যুদ্ধটা উস্কানি দিয়ে শুরু করছে বা লাগাইছে, যারা প্রথমে যুদ্ধ লাগাইছে তারাই হচ্ছে কেন্দ্রীয় শক্তি। ওই যে আমি একটু আগে বলছিলাম যে ইন্ডিয়া লাগাচ্ছে বা বাংলাদেশ লাগাচ্ছে, মানে যে উস্কানি দিবে সেই হচ্ছে কেন্দ্রীয় শক্তি বা তো এখানে একটা দল, আমাদের এখানে কেন্দ্রীয় শক্তি ওইভাবে আইডেন্টিফাই করা যায় না কখনোই। আপনি যদি বিভিন্ন ওয়েবসাইটে যান তাহলে দেখবেন এক এক সময় এক একদেরকে কেন্দ্রীয় শক্তি বলা হচ্ছে। তো মূলত কেন্দ্রীয় শক্তিতে কে কে ছিল সেটা আমাদের মনে রাখতে হবে। এই যে অস্ট্রিয়া, অস্ট্রিয়া ছিল যেটাকে অস্ট্রো হাঙ্গারি নামে বলা যায়। এই অস্ট্রো আর হাঙ্গেরি দুইটা এক দেশ একসাথে ছিল তখন, তখন এটাকে বলা হয় অস্ট্রো হাঙ্গেরি। অস্ট্রো হাঙ্গেরিতে দুইটা ভাগ হয়ে দুইটা দেশ হয়ে গিয়েছে, একটা হয়ে গিয়েছে অস্ট্রিয়া আর একটা হয়ে গিয়েছে কি হাঙ্গেরি। যেমন ধরেন এই ভারত উপমহাদেশ যদি আমি চিন্তা করি, যেমন আমি যদি আহ ধরেন 1920 সালের ঘটনা, তো বা এটা 1914 সালের ঘটনা আমরা বুঝতেছি। তো 1914 সালে কি বাংলাদেশ ছিল, ছিল না, বাংলাদেশ ছিল না, ভারতীয় উপমহাদেশ ছিল। তো ওইখানে কি কি ছিল, ইন্ডিয়াও ছিল, পাকিস্তানও ছিল, আবার বাংলাদেশও ছিল। তো তখন তো আর এই
আলাদা আলাদা ছিল না, তখন এটাকে একসাথেই বলা হতো কি ভারতীয় উপমহাদেশ। ঠিক এরকম অস্ট্রিয়ার এবং হাঙ্গেরি একই সাথে ছিল তখন, তো এদেরকে বলা হতো অস্ট্রো হাঙ্গেরি। এরপরে জার্মানি, অর্থাৎ জার্মানি সাম্রাজ্য। আর এইখানে বুলগেরিয়া, বুলগেরিয়া। তো আমরা যদি একটু ম্যাপে দেখি এই চারটা দেশ আসলে কোথায় কোথায় আছে, তো আমাদের ম্যাপে যদি এটা একটু আইডেন্টিফাই করতে চাই, এই চারটা দেশের নাম অস্ট্রিয়া, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, তাহলে সেটা আমরা কোথায় কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের একটু ম্যাপ থেকে দেখার চেষ্টা করি। এই যে দেখুন, এটা হচ্ছে এই যে জার্মানি, আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি জার্মানি। আমরা কিন্তু এখন কেন্দ্রীয় শক্তির চিন্তা করতেছি। এই যে লাল অংশটুকু হচ্ছে তখন কি ছিল? জার্মানি। ওই যে যুদ্ধ লাগার ঠিক ওই মুহূর্তে, মানে যুদ্ধ লাগার আগ মুহূর্তে। পরে অবশ্য ম্যাপ চেঞ্জ হয়ে যায়, কারণ দখল আরেক দিকে চলে যায়। আর এই যে আমি বলছিলাম অস্ট্রো হাঙ্গেরি, অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরি, এইটুকু হচ্ছে কি অস্ট্রো হাঙ্গেরি। পরে এটা দুইটা দেশে ভাগ হয়ে যায়, অস্ট্রো হাঙ্গেরি, এই যে অস্ট্রো হাঙ্গেরি। আর এই যে এইটুকু হচ্ছে বুলগেরিয়া, এই যে এইটুকু লাল এই অংশটুকু হচ্ছে কি বুলগেরিয়া। আর এইটুকু হচ্ছে অটোমান সাম্রাজ্য, অর্থাৎ অটোমান এম্পায়ার। এই যে লাল অংশটুকু, এরা ছিল একটা দলে, অর্থাৎ এদেরকে বলা হচ্ছে কি কেন্দ্রীয় শক্তি। তাহলে এই কেন্দ্রীয় শক্তির চারটা নাম কমেন্ট করে ফেলেন। এই কেন্দ্রীয় শক্তি দেখুন এই ম্যাপে তখন এইটুকু অংশ ছিল। এইটুকু আসলে কোনটুকু? আমরা যদি এই ম্যাপ থেকে দেখতে চাই, এই ম্যাপ থেকে এই যে এই জায়গায় যদি আমরা দেখতে চাই, তাহলে এইখানেও কিন্তু আমরা দেখতে পারবো। এটা হচ্ছে এখন আমাদের আধুনিক ম্যাপ। আধুনিক ম্যাপ তো অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে এইটুকু ইউরোপ। তো এরপরেও যদি আমরা একটু দেখি, এইখানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। দেখুন এইখানেও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো এটা পরিবর্তন হয়ে মূলত এইটুকু হয়েছে। তো এই যে এইখানে আমরা বুঝতে পারবো যে আসলে পরে পরে কোনটুকু পরিবর্তন হইল। দেখুন এই যে জার্মানি কিন্তু পরে আরো অনেকটা ছোট হয়ে গেছে। জার্মানিটা কি হয়ে গেছে? আরো অনেকটা ছোট হয়ে গেছে। তারপরে এই যে দেখুন অস্ট্রিয়া আর হাঙ্গেরি, অস্ট্রো হাঙ্গেরি, এইটুকু যুদ্ধের সময়ই পরে এটা ছোট হয়ে গেছে, হয়ে গেছে। তো এই মূলত আমাদের ম্যাপ থেকে বুঝতে হবে যে চারটা নাম আপনার মুখস্থ হয়েছে কিনা। চারটা নাম আপনি একটু মুখস্থ কমেন্ট করতে পারবেন যে কেন্দ্রীয় শক্তিতে কে কে ছিল। আপনার রিটেনে কিন্তু এই কেন্দ্রীয় শক্তিটা উল্লেখ করতে হবে। কেন্দ্রীয় শক্তিটা কে কে ছিল? কেন্দ্রীয় শক্তিকে বলা হচ্ছে মানে হচ্ছে সেন্ট্রাল পাওয়ার। এরা হচ্ছে কি একসাথে ছিল, অর্থাৎ এই যে লাল অংশটুকুই হচ্ছে আমাদের মুখস্থ লিখতে হবে। তো সবাই একটু কমেন্ট করে ফেলুন কেন্দ্রীয় শক্তিতে কে কে ছিল? জার্মানি, জার্মানি, জার্মানি কেন্দ্রীয় শক্তিতে ছিল জার্মানি। তারপরে হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিতে ছিল, অস্ট্রো হাঙ্গেরি ছিল, বুলগেরিয়া ছিল, অটোমান এম্পায়ার ছিল। এই অটোমান এম্পায়ার পরে কিন্তু ভেঙে যায়, অটোমান সাম্রাজ্য ভেঙে যায়। অটোমান সাম্রাজ্য ভেঙে পরে অনেক কিছু হয়ে যায়। ওই যে আহ কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই দেশগুলা হয়ে যায় মূলত, এই দেশগুলা হয়ে যায়। আপনারা কি বুঝতেছেন? আমার কথা ক্লিয়ার? আপনি হ্যাঁ অনেকেই কমেন্ট করেছেন। হ্যাঁ আহ, চারটা হচ্ছে মূলত ওই সময় রাজ্য ছিল, এদেরকে রাজ্য বলা হতো তখন, কারণ অনেকগুলো দেশ মিলে একটা দেশ ছিল। এই চারটা রাজ্য হচ্ছে সেন্ট্রাল পাওয়ারে ছিল। এই চারটা রাজ্য কি একই দিনে যুদ্ধে জড়াইলো? না না, একই দিনে জড়ায় নাই, এরা ধীরে ধীরে আসছে। আমরা সেগুলাই হচ্ছে এই জায়গায় আমরা দেখব যে কে প্রথমে আসলো, কে প্রথমে আক্রমণ করলো। আচ্ছা, তাহলে আমরা চারটা নাম মুখস্থ করে ফেলেছি: জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, বুলগেরিয়া, অটোমান এম্পায়ার। এরা হচ্ছে কিসে ছিল? কেন্দ্রীয় শক্তিতে ছিল। আচ্ছা, মিত্র শক্তি, মিত্র শক্তির ইংরেজি নামটা হচ্ছে এলাইট, এলাইট, ALLIED, এলাইট। তাহলে এলাইট পাওয়ারে কে কে ছিল? এই যে লাল যে যারা রয়েছে এরা হচ্ছে কেন্দ্রীয় শক্তি। আর মিত্র শক্তিতে কে কে ছিল? যারা হচ্ছে এইখানেই মূলত মেইন যুদ্ধগুলো হয় মূলত। তো এই জিনিসটা কিভাবে যুদ্ধ হয় সেটা আমরা পরে শিখবো। আগে আমাদের ম্যাপ থেকে নামগুলো মুখস্থ করে নিতে হচ্ছে। নামগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের জন্য যুদ্ধ এক্সপ্লেন করা একদম সহজ হয়ে যাবে। তাহলে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, বুলগেরিয়া, অটোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য। এখন এই চারটা রাজধানী ছিল। এই চারটা রাজধানীর ভিতরে তিনটা রাজধানী আমাকে জানতে হবে। জার্মানির রাজধানী কি? বার্লিন, জার্মানির রাজধানী বার্লিন। আর হচ্ছে অটোম্যান অস্ট্রো হাঙ্গেরি, অস্ট্রো হাঙ্গেরি তখন একসাথে ছিল, এখন তো অস্ট্রিয়া আর হাঙ্গেরি দুইটা আলাদা দেশ হয়ে গিয়েছে। অস্ট্রো হাঙ্গেরির একটা রাজধানী ছিল, সেটা হচ্ছে বেনা, বেনা, এই BIENN বেনা। তো এটা হচ্ছে বেনা বা বিয়েনা, বিয়েনা, বিয়েনাও অনেকে পরে
আচ্ছা, তাহলে অস্ট্রো হাঙ্গেরির তখন রাজধানী কি ছিল? ভিয়েনা। ভিয়েনা ছিল। আপনি ভিয়েনাই পড়েন। ভিয়েনা পড়লে আপনার লিখতে সহজ হবে। BIENNA, ভিয়েনা। তো আর অটোম্যান এম্পায়ারের রাজধানীর নাম কি ছিল? কনস্টান্টিপুল। আপনি যদি বিভিন্ন সিরিজ দেখে থাকেন ইসলামিক, তখন ওইখানে দেখবেন কনস্টান্টিপুল। কনস্টান্টিপুল এটা বড় একটা ইসলামিক রাজতন্ত্র ছিল। মানে ইসলামিক শাসন ছিল এইখানে। এখানে রাজারা শাসন করতো, ইসলামিক রাজারা। তাহলে আমরা এইখান থেকে ৪ টা রাজধানী পড়লাম। এখন দেখুন এইখানে কিন্তু এই যে সমুদ্রের নামগুলাও কিন্তু আপনি পড়ে ফেলতে পারেন। এইদিকে হচ্ছে কি? এই যে আটলান্টিক ওয়াসান আটলান্টিক ওসান রয়েছে। আ আ তো এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এইদিকে হয়েছে ব্ল্যাক সি, অর্থাৎ আ আ কৃষ্ণ সাগর। কৃষ্ণ সাগর। আচ্ছা। তাহলে আমরা এখানে ৪ টা নাম মুখস্থ করেছি। এখন আমরা মিত্র শক্তির যে নামগুলো রয়েছে, এগুলো অনেকগুলা নাম রয়েছে মিত্র শক্তি। এইখান থেকে আমরা মেইন জিনিসগুলা পড়বো। এর মধ্যে সবচেয়ে বেশি ইফেক্ট মানে ১ম এই এইখানে মূলত ঝামেলাগুলো ছিল ফ্রান্সের সাথে। ফ্রান্সের সাথে মিত্র শক্তির। এই যে ফ্রান্সের সাথেই মূলত ঝামেলাটা ছিল। জার্মানির ফ্রান্সের সাথেই মেইন ঝামেলাটা ছিল। আর এখানে যুদ্ধটা শুরুই হয়েছিল সাইবেরিয়ার কারণে। এই যে এইখানে সাইবেরিয়া। এই সাইবেরিয়ার কারণে এই যুদ্ধটা শুরু হয়েছিল। এটা নিয়ে একটু পরেই আমরা পড়াশোনা শুরু করব। তো দেখুন, এইখানে মিত্র শক্তির নামগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এই যে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরির এইদিকে যে দেশটা রয়েছে, এদিকে হচ্ছে রাশিয়া। তাহলে এই রাশিয়াও জড়ায়ে যায় যুদ্ধে। তারপরে এইদিকে হচ্ছে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমও জড়ায়া যায়। তারপরে হচ্ছে এই যে এখানে পর্তুগাল, এই পর্তুগালও কি হয়? জড়ায়া যায়। তারপরে এই যে ইতালি, ইতালি যদিও প্রথমে জার্মানির পক্ষে ছিল, পরবর্তীতে কি হয়? সেও যুদ্ধে জড়ায়া যায়। মানে কাদের বিপক্ষে? এই যে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরিয়া, বুলগেরিয়া, অটোম্যান এম্পায়ার, এদের বিরুদ্ধে এরা এদের বিরুদ্ধে। তারপরে এই যে গ্রিসও কি হয়? এর সাথে জড়ায়া যায়। তারপরে হচ্ছে এইভাবে মোটামুটি ইউরোপের ম্যাক্সিমাম দেশই যুদ্ধে জড়ায় যায়। এর মধ্যে জড়ায় না কারা কারা? এদের মাঝখানে জড়ায় না, নিউট্রালে থাকে স্পেন। স্পেন আসলে এত নাক গলায় না। তারপরে এদিকে সুইজারল্যান্ডটাও তেমন বেশি একটা নাক গলায় না বা এত ঝামেলা করে না। এদিকে ডেনমার্ক, পরে যে আলবেনিয়া, এরা হচ্ছে নিউট্রালে থাকে। এরা হচ্ছে আসলে কোনো ঝামেলা করে না। তো এই জায়গা থেকে আমরা আবার হচ্ছে আরো ৪ টা নাম আমরা মুখস্থ করব। আরো ৪ টা নাম মুখস্থ করব যারা মিত্র শক্তিতে ছিল। আগে আমরা মুখস্থ করেছি ৪ টা নাম হচ্ছে কেন্দ্রীয় শক্তিতে যারা ছিল। জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, বুলগেরিয়া, অটোম্যান এম্পায়ার। এখন হচ্ছে আমরা মিত্র শক্তিতে কে ছিল তাদের নাম যদি মুখস্থ করি। রাশিয়া, ১ নম্বরে মনে রাখবো রাশিয়া, ফ্রান্স, রাশিয়া, ফ্রান্স, ইতালি, রাশিয়া, ফ্রান্স, ইতালি, ইউনাইটেড কিংডম। এই ৪ টা। এই ৪ টা আমরা একটু মনে রাখি। রাশিয়া, ফ্রান্স, ইতালি, ইউনাইটেড কিংডম। রাশিয়া, ফ্রান্স, ইতালি, ইউনাইটেড কিংডম। পরবর্তীতে চীনও যোগদান করে, চীনও এদের পক্ষে চলে আসে। তো ওইগুলো আমরা পরে দেখবো। পরে ইউএসএও এদের পক্ষে চলে আসে। কারণ ইউএসএ কেন এদের পক্ষে আসে? কারণ হচ্ছে ইউএস এর সবচেয়ে বন্ধু হচ্ছে কারা? ইউনাইটেড কিংডম। আবার জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কি হয়? এই জার্মানির পক্ষে চলে আসে। তো এই জায়গা থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে এইখানে আমরা কেন্দ্রীয় শক্তি হচ্ছে ৪ টা আর মিত্র শক্তি প্রথমত ৪ টা মুখস্থ করে ফেলেছি। একটা হচ্ছে রাশিয়া, ইতালি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম। ইতালি পরবর্তীতে প্রথমে জার্মানির পক্ষে থাকলেও পরবর্তীতে কি হয়? মানে বিপক্ষে চলে যায়। তারা যেদিকে সুবিধা সেদিকেই ছাতি ধরে, এরকম মানে যেদিকে বৃষ্টি আসতেছে ঠিক ওইদিকে ছাতা ধরতেছে। তো আমরা এইখান থেকে এখন যেটা পড়লাম যে কেন্দ্রীয় শক্তিতে কে ছিল সেটা আমরা এখন মুখস্থ কিনা। দেখুন, কেন্দ্রীয় শক্তিতে কে ছিল আমরা এখন পারি কিনা। এই যে অস্ট্রো হাঙ্গেরি, অস্ট্রিয়া বা হাঙ্গেরি, তারপরে জার্মানি, বুলগেরিয়া, আর এইখানে লেখি নাই সেটা হচ্ছে কি অটোম্যান সাম্রাজ্য। অটোম্যান সাম্রাজ্য। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার। ওকে, এইখানে যুদ্ধের ক্ষেত্রটাকে কে? এই যে দেখতেছি আমরা এই ইউরোপেই কি হয়েছিল, মূলত যুদ্ধটা শুরু হয়েছিল, পরবর্তীতে সবাই জড়ায়া যায়। আচ্ছা, এখন এই যুদ্ধের মানে যুদ্ধের সময় কোন জায়গায় কে প্রধানমন্ত্রী ছিল সেটাও একটু মুখস্থ করে নেই। এই যুদ্ধের সময় আহ কোন জায়গায় কে প্রধানমন্ত্রী ছিল? হ্যাঁ, এই প্রশ্নগুলা কিন্তু প্রায় সময়ই আসে। যেমন অস্ট্রো হাঙ্গেরির রাজধানী কি নাম কি ছিল? তো এটা হবে কি ভিয়েনা, ভিয়েনা। হ্যাঁ, তো এইভাবে আপনারা সবাই কমেন্ট করবেন। কমেন্ট করলে হচ্ছে আপনাদের কি মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। কারণ লিখলে আপনি যখন ফোনে টাইপ করে লিখবেন তখন আপনার হচ্ছে একটু মনোযোগটাও তৈরি হবে, আবার হচ্ছে কি হবে
মুখস্থ থাকবে। দেখুন, যুক্তরাষ্ট্রের সময় মানে যুক্তরাজ্যের হচ্ছে প্রধানমন্ত্রী কে ছিলেন? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, এইখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন এই যে ডেভিড লয়েডস জর্জ এবং হেনরি একুইথ। মানে দুইটা, এটা একটা লং টার্ম ছিল, যুদ্ধটা 4 বছর হয়েছে না। প্রথমে হচ্ছে সে ছিল ডেভিড লয়েড জর্জ, ডেভিড লয়েড জর্জ। তো আপনারা জাস্ট লয়েড মনে রাখবেন, লয়েড মনে থাকলেই হবে। আর এসকুইথ মনে রাখবেন। যুদ্ধ তো 4 বছর হয়েছে, এই 4 বছরের মধ্যে এই দুইজন কি ছিল? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিল। আগে উনি ছিল, তারপরে হচ্ছে এই ব্যক্তি ছিল। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এইটুকু দেখলাম। ওকে, এখন হচ্ছে এই নামগুলো একটু কঠিন, প্রথম দিকে আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু বাট মনে রাখতে পারলে ভালো আর কি। যেমন একটু ধীরে ধীরে যদি আপনি পড়া শুরু করেন তাহলে মনে থাকবে। তখন মার্কিন প্রেসিডেন্ট কে ছিল? এই ব্যক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যক্তি হচ্ছে জাতিসংঘের আহ মানে প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। হ্যাঁ, জাতিসংঘ যে বানাইছে, এই ব্যক্তি মূলত মেইন ছিল, আহ উইড্রো উইলসন। তাহলে জাতিসংঘ কেন হয়েছিল? মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিপুঞ্জ হয়েছিল একটা সংস্থা, পরে জাতিপুঞ্জ আর কাজ করে নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই উইড্রো উইলসন একদম পুরোপুরিভাবে উঠে পড়ে লাগে যে একটা স্বাধীনতার মানে পৃথিবীতে যেন আর যুদ্ধ না হয়, এই একটা ব্যবস্থা করার জন্য জাতিসংঘ তৈরি হয়, অর্থাৎ ইউনাইটেড নেশনের প্রতিষ্ঠাতা তাহলে কে? উইড্রো উইলসন, আমরা এটা বলতে পারি। তো এটা আমরা পরবর্তীতে দেখবো, আমরা যখন জাতিসংঘ পড়বো তখন হচ্ছে এটা বিস্তারিত পড়বো। তবে তখন মার্কিন প্রেসিডেন্ট। তো এইখানে দেখুন, এই জায়গায় অনেকেরই পেস লাগতে পারে যে যুক্তরাজ্য আর মার্কিন প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি। দেখুন, যুক্তরাষ্ট্র আর রাজ্য দুই জিনিস। রাষ্ট্র হচ্ছে, দেখুন এই যে আমরা যখন রাজ্য পড়বো, যুক্তরাজ্য, রাজ্য বলতে আপনি বুঝবেন ইংল্যান্ড আছে না, ইংল্যান্ড গুলাকে বুঝবেন, ইংল্যান্ড, স্কটল্যান্ড, এগুলা মূলত আপনি এইটা এইভাবে বুঝতে পারেন যে যুক্তরাজ্য যেটা, এটা মূলত ইংল্যান্ড। আর রাষ্ট্র কথা বললে, এখানে যদি রাষ্ট্র কথা থাকতো, রাষ্ট্র, তাহলেই হয়তো কি আমেরিকা। তাহলে ইংল্যান্ড আর আমেরিকা কিন্তু এক দেশ না, দুইটা কিন্তু আলাদা দেশ, বুঝছেন? আপনি জাস্ট এইভাবে একটু মনে রাখবেন, রাষ্ট্র, রাষ্ট্র যদি কথা থাকে তাহলে কি হবে? আমেরিকা হবে। আমেরিকা, আমেরিকাকে সংক্ষেপে কি বলা হচ্ছে? ইউএসএ বলা হচ্ছে, ইউএসএ। এটাই হচ্ছে মূলত কি আমেরিকা। আর এই ইংল্যান্ড হচ্ছে কি যুক্তরাজ্য। তো ইংল্যান্ডই না, মূলত এটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। তো ইউনাইটেড কিংডম যেই কথা, আমরা ইংল্যান্ডে পড়বো সেই কথা, আর যুক্তরাজ্য হবে কি সেই একই কথা। আর এইখানে রাষ্ট্র কথা বললেই এ, অর্থাৎ আমেরিকা, অর্থাৎ এটাই হবে কি ইউএসএ। এই জায়গাটা ক্লিয়ার? তাহলে তখন এই যে ইংল্যান্ডের অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডমের মূলত দুইজন ছিল, একজন হচ্ছে লয়েড জর্জ, আর একজন হচ্ছে এসকুইথ এবং লয়েড। এই দুইটা নাম মনে রাখবো, যে যুক্তরাজ্যের এসকুইথ এবং লয়েড। এই যুক্তরাজ্য কোন অক্ষের ছিল? আমরা পড়েছি একটু আগে, মিত্রবাহিনী ছিল, মিত্রবাহিনী, অর্থাৎ জার্মানির বিপক্ষে ছিল এরা। তা জার্মানি হচ্ছে মেন ঝামেলাটা শুরু করে। জার্মানি তারা এতটাই উগ্র হয়ে গিয়েছিল যে তাদের মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী তারাই শাসন করবে, এরকম আর কি। তো এই থেকে যুদ্ধটা শুরু হয়। তো জার্মানির সাথে ঝামেলা ছিল এই ইংল্যান্ডের। তো ইংল্যান্ডরা একটা মানে খুবই দক্ষ বলা যেতে পারে। তারা যাদের সাথেই যুদ্ধ করছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা জয় লাভ করছে। আমরা এর আগের ক্লাস গুলোতে দেখেছি, অটালুর যুদ্ধ বলেন, ইয়ের যুদ্ধ বলেন, মানে তাদের সাথে যেই লাগতে আসছে তারা জিতে গেছে, কারণ তাদের বুদ্ধি অনেক বেশি ছিল ইংল্যান্ডের। তো এখানে আমরা দুইটা নাম পড়লাম, লয়েড এবং জর্জ। তো মার্কিন প্রেসিডেন্ট আমরা তখন কে ছিল? উইড্রো উইলসন। তাহলে এটা উইলসন আমরা একটু মনে রাখবো, এই ব্যক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, জার্মানে কে ছিল? জার্মানের তখন মানে এই যে যুদ্ধের সময়, অর্থাৎ এটা আমরা পড়তেছি 1914 সালের দিকে, কে কে প্রধানমন্ত্রী ছিল? তাহলে জার্মানে কে ছিল? দ্বিতীয় উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম, দ্বিতীয় উইলিয়াম। তো আপনাদের হিটলারের কথা অনেকে মাথায় চলে আসতে পারে, হিটলার হচ্ছে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে না। হ্যাঁ, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়বো তখন পড়বো। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের সরি, প্রথম বিশ্বযুদ্ধের এখন কারণটা ব্যাখ্যা করি। কারণ
দেখুন প্রথম বিশ্বযুদ্ধের মেইন কারণটা কি ছিল, এইখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি। দেখুন প্রথম বিশ্বযুদ্ধের কারণ 1914 সালের 28শে জুন 1914 সালের 28শে জুন, মানে 1 মাস আগে, আরো 1 মাস আগে, কারণ জুলাইয়ে যুদ্ধ শুরু হয়েছে, তার মানে 28শে জুন 1 মাস আগে অস্ট্রো হাঙ্গেরির সাম্রাজ্যের উত্তরাধিকারী, অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরির যে মেইন উত্তরাধিকারী, অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরির যে সম্রাট হবে বা রাজা হবে, এই রাজা এই যে ফার্দিনান্দ, এই নামটা মনে রাখবেন, ফার্দিনান্দকে হত্যা করে ফেলে। এই ফার্দিনান্দকে কে হত্যা করলো? এই যে বসনিয়ায় ঘুরতে গিয়েছিল, সার্বিয়ার একটা অঞ্চল বসনিয়ায় ঘুরতে গিয়েছিল। আমি এটা একটু সুন্দরভাবে আরো এক্সপ্লেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন যুদ্ধের মেইন কারণটা কি হয়েছে। সেটা হচ্ছে আমি এইখানে এক্সপ্লেন করি। দেখুন আপনাকে আমি বলি, ধরুন এই যে এই জায়গাটাতে আপনি খেয়াল করুন, এই যে সাইবেরিয়া অঞ্চলটা দেখছেন, এই অংশটা, এই ছোট একটা জায়গা, এই সাইবেরিয়ার বসনিয়াতে অস্ট্রো হাঙ্গেরির যে সম্রাট আছে, সে হানিমুন করতে ঘুরতে গেছিল। এই অস্ট্রো হাঙ্গেরির সম্রাট এই বসনিয়ায়, অর্থাৎ এই সাইবেরিয়ার হচ্ছে রাজধানী বসনিয়া, তখন এই বসনিয়াতে ঘুরতে গেছিল, অর্থাৎ হানিমুনে ঘুরতে গেছিল ফার্নান্দিস। তো এই ফার্নান্দিস ঘুরতে গেলে তখন হচ্ছে এক চক্র সাইবেরিয়ারই এক উগ্রপন্থী চক্র ওই সম্রাটকে কি করে হত্যা করে ফেলে, এই পুরো দম্পতিকে হত্যা করে ফেলে। এরপরেই এই অস্ট্রো হাঙ্গেরি সাইবেরিয়ার সাথে প্রথম যুদ্ধ শুরু করে। তো এটা 1 মাস আগের ঘটনা, তো এই ঘটনা থেকেই মূলত শুরু হয় মূলত যুদ্ধটা। তো মূলত এই যে অস্ট্রো হাঙ্গেরির সম্রাট সাইবেরিয়ার বসনিয়াতে কি করছিল, ঘুরতে গেছিল। এই ঘুরতে যাওয়ার পরেই এই ঝামেলাটা শুরু হয়। তো আমরা আরেকটু দেখি আমাদের এই স্লাইডে, দেখুন তো এইখানে আরেকটু সুন্দর করে লেখা আছে, আমি স্লাইডগুলো দিয়ে দিব, আপনি দেখতে পারবেন। এই যে গাব্রিলো প্রিন্সিস নামের ছত্রটি তখন তরুণ বসনিয়া দলের অস্ট্রো হাঙ্গেরির শাসক এই ঘটনার সাথে মূলত যুক্ত ছিল। আচ্ছা, আমরা যদি বেসিক ভিউ থেকে পড়ি তাহলেও হয়তো আমরা এইখানে একদম ক্লিয়ার পাবো। এইখানে দেখুন না, এইখানে হচ্ছে প্রধানমন্ত্রীগুলা দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, প্রধানমন্ত্রীগুলো আপনাকে মুখস্থ করতে হবে, কারণ এটা অনেক সময় এমসিকিউ এ চলে আসতে পারে। আমি এইখানে আবার একটু এক্সপ্লেন করি, আবার বলি। এই যে ব্রিটেনের প্রধানমন্ত্রী তখন কে ছিল, ব্রিটেনের আমি একটু আগে দেখেছি, এই যে জর্জ মানে লয়েড জর্জ। তারপরে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী কে ছিল, এটা একটু দেখবেন। তারপর হচ্ছে রাশিয়ার প্রধানমন্ত্রী তখন যার বলা হতো, তখন হচ্ছে নিকোলাস। আর জার্মানির প্রধানমন্ত্রী ছিল ওই যে দ্বিতীয় উইলিয়াম। তো এটা তো যুদ্ধের কারণটা কি, আমরা যদি সেটা একটু ব্যাখ্যা করি। যুদ্ধের মেইন ঝামেলাটা কোন জায়গা থেকে শুরু হলো, সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, এই যে এইখানে দেখব, মূলত অনেকগুলা কারণ ছিল। এইখানে মেইন একটা কারণ আমরা একটু ব্যাখ্যা করি, তাহলেই আমরা বুঝতে পারব। এখানে অনেকগুলো কারণ ছিল, এই যে দেখুন, একটা হচ্ছে বিসমার্কের প্রভাব। আপনার যদি বলে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট লিখো, তাহলে আপনাকে এইগুলা লিখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট হবে বিসমার্কের প্রভাব, ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল এন্টিটি, ব্ল্যাক হ্যান্ড, পরে হচ্ছে খোমিনিস সমিদ্ধ। এই 5টা কারণই মূলত ছিল, যদিও এগুলা ইন্টারনাল কারণ। মেইন বাহ্যিকভাবে প্রথমে যুদ্ধ লাগে, তারপরে মেইন কারণ কিন্তু এগুলা ছিল। এগুলার ভিতরে দেখা গেছে যে ট্রিপল অ্যালায়েন্স, এটা কিন্তু খুবই একটা বড় জিনিস ছিল। দেখুন আমরা যে নামগুলা পড়েছি, যে অস্ট্রো হাঙ্গেরি, তো এই অস্ট্রো হাঙ্গেরির সাথে ফ্রান্সের কি হয়, একটা ঝামেলা হয়। দেখুন এই যে দুইটা দেশ অস্ট্রো হাঙ্গেরি আর ফ্রান্স, এরা কি হয়েছে, ঝামেলা হয়েছে। তো যদি অস্ট্রো হাঙ্গেরির সাথে জার্মান থাকে, তাহলে জার্মানের ফ্রান্সের সাথে ঝামেলা হয়ে যাবে এখন। আচ্ছা, তো
এইটা হচ্ছে মেইন একটা কারণ ছিল। তারা কি করছিল 1879 সালে, এই যে 79 সালে এখানে মিত্র গঠন করে ফেলে প্রোশিয়াই মানে মূলত জার্মানি, জার্মানিকে প্রোশিয়া বলা হতো। তো এই প্রোশিয়া আর অস্ট্রো হাঙ্গেরি এরা কি করলো, একটা জোট তৈরি করলো এবং ফ্রান্সের বিরুদ্ধে ডুয়েল অ্যালায়েন্স গঠন করলো। এরপরে এই ডুয়েল অ্যালায়েন্সে মানে জার্মানি হচ্ছে প্রোশিয়া, জার্মানি আর অস্ট্রো হাঙ্গেরি এরা দুইজনে বন্ধু রাষ্ট্র তৈরি করলো, মানে এরা জোট তৈরি করলো ফ্রান্সের বিরুদ্ধে। তো এরপর 1982 মানে 1882 সালে এইখানে ইতালিও যোগ দেয়। আমরা বলছিলাম না প্রথমে ইতালি ছিল, পরে হচ্ছে বিপক্ষে চলে গেছে। মানে হচ্ছে আমরা যদি এখন একটু ম্যাপে যাই তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন এই ঘটনাটা। ট্রিপল অ্যালায়েন্সটা কি দেখুন। ট্রিপল অ্যালায়েন্স যদি আপনাকে কখনো ব্যাখ্যা করতে বলে ভাইবা বোর্ডে, তাহলে আপনি কি কি বলবেন দেখুন। এই যে অস্ট্রো হাঙ্গেরি আর এই যে জার্মানি এরা কি করলো, প্রথমে একটা জোট গঠন করলো যেটাকে বলা হয় ডুয়েল অ্যালায়েন্স, অর্থাৎ দুইজনে বন্ধু হইল কার বিরুদ্ধে, এই যে ফ্রান্সের বিরুদ্ধে যে ফ্রান্সরে এক ঘরে করে রাখবে, তাদেরকে কোনো পণ্য দিবে না, তাদের ওইখানে বাজার করবে না, করবে না, এরকম একটা জিনিস। তো ইতালি দেখলো যে ফ্রান্স তো ছোট আর এইখানে জার্মানি আর অস্ট্রো হাঙ্গেরি বড়, তাহলে ইতালি সুযোগ বুঝে প্রথমে তাদের সাথে যোগ দিল ট্রিপল অ্যালায়েন্সে। পরে যদিও যুদ্ধের সময় ইতালি আবার ফ্রান্সের পক্ষে চলে আসে, রাশিয়ার পক্ষে চলে আসে, কিন্তু প্রথমে এটা হয়েছিল। তাহলে এইটা কিন্তু একটা মেইন কারণ। এই ট্রিপল অ্যালায়েন্স কাকে বলা হয় সেটা কিন্তু আপনার আসতে পারে, ট্রিপল অ্যালায়েন্স। তাহলে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, ইতালি এই তিনটাকে মিলে বলা হয় কি ট্রিপল অ্যালায়েন্স। তাহলে নিচের কোনটি ট্রিপল অ্যালায়েন্সের অংশ নয়, এরকম আসতে পারে। তখন ফ্রান্স, রাশিয়া, বুলগেরিয়া, অটোমান এম্পায়ার এগুলা কিন্তু দিয়ে দিতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ট্রিপল অ্যালায়েন্স কি আপনি একটু কমেন্ট করেন। ট্রিপল অ্যালায়েন্স তিনটা কান্ট্রিকে মিলে ট্রিপল অ্যালায়েন্স বলা হতো, সেই ট্রিপল অ্যালায়েন্সটা কি একটু কমেন্টে জানান। আচ্ছা, তারপরে ট্রিপল এনটিটি কি? এই যে দেখুন, ট্রিপল অ্যালায়েন্স গুরুত্বপূর্ণ আর হচ্ছে ট্রিপল এনটিটি, এই দুইটা ব্যাখ্যা করতে হবে। ট্রিপল অ্যালায়েন্স হচ্ছে মানে হচ্ছে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি আর হচ্ছে ইতালি এই তিনটা মিলে 1882 সালে যেটা গঠন হয় সেটাই হচ্ছে কি ট্রিপল অ্যালায়েন্স, 1882 সালে। আর ট্রিপল এনটিটি কি? ট্রিপল এনটিটি যখনই দেখলো এরা ট্রিপল অ্যালায়েন্স গঠন করছে, তখন তাদের বিরুদ্ধে আরো দুইটা দেশ, এই যে জার সাম্রাজ্য মানে যে ইউকে যেটা আমরা পড়েছি, অর্থাৎ ইংল্যান্ডরা মূলত এইখানে জার সাম্রাজ্য বলা যেতে পারে। না, ফ্রান্সের গুলাকে আমরা জার সাম্রাজ্য বলে থাকি, ফ্রান্সরা আবার ব্রিটিশ সাম্রাজ্যের সাথে বা ফ্রান্স এখানে জার সাম্রাজ্য কোনটুকু আমি দেখাই একটু ক্লিয়ার হবো তাহলে আরো। ওকে, আমি দেখাচ্ছি জার সাম্রাজ্য কোনটুকু। দেখুন, এই যে রাশিয়ার অংশটুকুকে আমরা জার সাম্রাজ্য বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে রাশিয়া, এই অংশটাকে কি বলা হচ্ছে জার সাম্রাজ্য। আর হচ্ছে এই যে ফ্রান্স আর হচ্ছে এই যে ইউনাইটেড কিংডম, এই যে এটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য। তাহলে দেখুন এখানে তিনটা সাম্রাজ্য, একটা হচ্ছে জার সাম্রাজ্য মানে কি রাশিয়া, আর হচ্ছে ইউনাইটেড কিংডম, আর হচ্ছে এই যে ফ্রান্স, এই তিনজন মিলে ট্রিপল অ্যালায়েন্সের বিপক্ষে, মানে এরা জার্মানি ছিল, অটোমান সাম্রাজ্য ছিল, মানে এই যে অস্ট্রো হাঙ্গেরি ছিল আর ইতালি ছিল, এই তিনটার বিরুদ্ধে এখন আবার কি করলো ট্রিপল অ্যালায়েন্সের বিরুদ্ধে এই ট্রিপল এনটিটি গঠন করে ফেললো, অর্থাৎ রাশিয়া, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম এরা কি হয়ে গেছে, আবার কি হয়ে গেছে, এই রাশিয়া, ফ্রান্স, ইউনাইটেড কিংডম এরা একত্র হয়ে গেছে। এটা কিন্তু যুদ্ধের আগে, মানে 1882 সালের দিকে। এরপরে হচ্ছে একটু পরের ঘটনা, এরপরে হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি এই জায়গায় দেখুন, এই যে এটা কত সালে হয়েছে 1907 সালে, এই যে 1907 সালে ট্রিপল এনটিটি। তার মানে যুদ্ধ হয়েছে গত 1914, তার মানে যুদ্ধের আগেই কিন্তু ঝামেলা হইতেছে, এগুলা কিন্তু যুদ্ধের আগের ঝামেলা। হ্যাঁ, তো এরপরে মেইন কারণ কি ছিল? মেইন কারণ ছিল ওই যে সাইবেরিয়া অঞ্চলটা, যে মানে সার্বিয়া, তারপর হচ্ছে এগুলাতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ ছিল, এগুলার একটা লোভ ছিল সবারই যে এইখানে যদি কোনোভাবে করা যায়। আর এই যে জার্মানি মানে এই যে প্রোশিয়াই মূলত জার্মানি, তখন সেটাকে প্রোশিয়া বলা হতো। আর তার প্রোশিয়ার মানে জার্মানির রাজাদেরকে তখন বলা হতো কাইজার। তো তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে তারা পুরো পৃথিবী শাসন করে ফেলবে, এরকম একটা চিন্তা ভাবনা থেকে তাদের যুদ্ধের মূলত শুরুটা হয়। তো পরে যুদ্ধটা লাগলো কিভাবে? লাগলো
মানে ইয়ের যে রাজা, ওই যে অস্ট্রো হাঙ্গেরির রাজা ঘুরতে গেছিল, তাদেরকে কে মেরে ফেলছে? সাইবেরিয়ার এক ইয়ে মেরে ফেলছে। মেরে ফেলার পরেই মূলত এই ঝামেলাটা শুরু হইলো। আচ্ছা, যাই হোক, এই ঘটনাটা আমরা একটু দেখব এখন। এইখানে দেখুন, এই যে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই যে প্রশ্ন আসে, কে ছিল, কখন ছিল, এই জায়গাগুলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেইন কারণটা বুঝতে পারছি কিনা, সেটা হচ্ছে মেইন কারণটা আমি একটু বলি, যে যুদ্ধটা আসলে জড়াইলো কিভাবে। আমি একটু ঘটনাটা সংক্ষেপে বলি। এই যে অস্ট্রো হাঙ্গেরির রাজা সাইবেরিয়ায় কি হয়, ঘুরতে আসে। অস্ট্রো হাঙ্গেরির রাজার মানে ছেলে হানিমুন করতে আসে সাইবেরিয়ায়, অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরির রাজার ছেলে কিন্তু উত্তরাধিকারী ফার্নান্দিস কি হয়, তার বউ নিয়ে হানিমুনে ঘুরতে আসে সাইবেরিয়ায়। সাইবেরিয়ার একটা চক্র কি হয়, এই তার মানে হচ্ছে ওই রাজার ছেলেকে মেরে ফেলে এবং বউসহ মেরে ফেলে। মেরে ফেলার পরে সাইবেরিয়ার বিপক্ষে যুদ্ধে জড়ায় যায় কারা? অস্ট্রো হাঙ্গেরিরা। তারপরে ট্রিপল অ্যালায়েন্সের মানে ঘটনা অনুযায়ী জার্মানিও কি করার কথা? সাইবেরিয়ার বিপক্ষে যুদ্ধে লাগার কথা। যখন জার্মানিও যোগ দিয়ে দেয়, তখন হচ্ছে ফ্রান্স কি করে? এদের বিরোধিতা করে। তো ফ্রান্সও জড়ায় যায়। এরপরে হচ্ছে রাশিয়াও জড়ায় যায়। তারপর হচ্ছে ইউনাইটেড কিংডমও জড়ায় যায়। যখন দেখছে সবাই আইসা পড়তেছে, তখন কি করে? ইতালিও এদের সাথে যোগ দেয়। আর অটোমান সাম্রাজ্য তখন আবার ওই যে মানে বাণিজ্যের কারণে তখন জার্মানির পক্ষ বা অস্ট্রো হাঙ্গেরির পক্ষ নেয়। মূলত এদের বিরুদ্ধে এরা সবাই কি হয়? আস্তে আস্তে জড়ায় যায়। তারপরে ইউএসএ সহ জড়ায় যায়। তো এই জিনিসটাই হচ্ছে মূলত আজকের ক্লাসে আমরা পড়বো। এই সেম জিনিসটাই এইখানে পড়তে গিয়ে আমাকে আরো যা যা পড়া দরকার সেটা হচ্ছে আমরা এখন দেখব। আপনি বুঝতে পারছেন মূল ঘটনাটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? এইখান থেকে মূলত মূল ঘটনাটা শুরু হয়েছে। আমি যদি হচ্ছে এই স্লাইডে যাই, তাহলে হচ্ছে আমরা আরেকটু দেখি আমাদের প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটগুলা। প্রেক্ষাপট হচ্ছে বিভিন্ন কিছু ছিল প্রেক্ষাপটে, তো আমরা ওইগুলো তো দেখলাম ওইখান থেকে। মূলত এই যে এইখানে দেখুন, সাইবেরিয়ার সাথে ঝামেলাটা শুরু হয় অস্ট্রো হাঙ্গেরির। আমি এই স্লাইডটা দিয়ে দিব, এই স্লাইডটা আপনি হচ্ছে একটু পড়ে নিয়েন, তাহলেই হবে। তো প্রথমে যুদ্ধ ঘোষণা করলো কে এবং কত তারিখ? এই যে 28 জুলাই 1914 সালে অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে কি হয়? যুদ্ধ ঘোষণা করে। ওই যে অস্ট্রো হাঙ্গেরির রাজার ছেলেকে মেরে ফেলছে, এই জন্য কি হয়? সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপরে ফলে কি হয়? জার্মানিও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। এভাবেই মূলত আসলে বিশ্বযুদ্ধের শুরু হয়ে যায় এই বিষয়টা। তাহলে আমরা এইখান থেকে মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই বই থেকেই আমরা পড়বো। এই বই থেকে যদি আমরা একটু দেখি, এখানে আরো অনেক ঘটনা রয়েছে, বেলফুর ঘটনা রয়েছে, এই ঘটনা রয়েছে, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। তো আমি যদি এখন আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখাই, তাহলে এইখানে আমরা 5 মিনিটেই শেষ করে ফেলতে পারবো এখন এইটা। পরে হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে আগাইতে পারবো। দেখুন, আমাদের মেইন হচ্ছে এই স্লাইডের একদম শুরু থেকেই এখন আমরা যাই। হচ্ছে এই স্লাইডের একদম শুরু থেকেই আমরা যাচ্ছি এখন, যে আমাদের যুদ্ধের মূল ঘটনাটা কিভাবে কি হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের পর হচ্ছে এটা ম্যাপের হচ্ছে এইটুকু অংশ ইউরোপ আমরা দেখতেছি। তো ইউরোপের ভিতরে এই যুদ্ধটা মূলত হয়। যুদ্ধটা হয়েছিল এই লাল অংশগুলোর সাথে এই যে সবুজ অংশগুলোর, আর এই যে সাদা সাদা অংশগুলো যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে তখন নিরপেক্ষ ছিল। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে সেইটা আমি আরো একদম নিখুঁতভাবে দেখিয়ে দিয়েছি, যেখানে হচ্ছে সুন্দরভাবে এক্সপ্লেন করা যেতে পারে যে যুদ্ধ কখন কিভাবে কোন অংশের সাথে কখন হয়েছিল। তখন এই যে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, তারপরে এই যে সাইবেরিয়া, এরা ছিল এক পক্ষ, এই কালারটা হচ্ছে এক পক্ষ। আর এই যে এই জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, অটোমান এম্পায়ার, এরা ছিল আরেক পক্ষ। তাহলে এটা নিয়ে তো আমরা বিস্তারিত কথা বললাম। তাহলে আশা করি আপনাদের এটা নিয়ে কোনো ঝামেলা নাই, তাই না? আচ্ছা, এটা কত সালে শুরু হয়েছিল? ইউরোপে 1914 সালে। ইউরোপে 1914 সালে শুরু হয়েছিল। তো তখন ইউরোপের এই দেশগুলা মূলত ছিল, এই যে নরওয়ে ছিল, সুইডেন ছিল, ডেনমার্ক ছিল, ইউনাইটেড কিংডম ছিল, বেলজিয়াম ছিল, ফ্রান্স ছিল, স্পেন ছিল, পর্তুগাল ছিল, অস্ট্রো হাঙ্গেরি, ইতালি, তারপর হচ্ছে এই যে গ্রিস, অটোমান এম্পায়ার, এগুলাই ছিল। তো 28 জুলাই 1914 এইখানে অস্ট্রো হাঙ্গেরির সাথে প্রথম ঝামেলা শুরু হয়। এই যে 28 জুলাই
যুদ্ধ ঘোষণা করে দেয় সাইবেরিয়ার সাথে। যুদ্ধের কারণটা কি ছিল? ওই যে তাদের রাজাকে মেরে ফেলেছিল, রাজার ছেলেকে। অস্ট্রো হাঙ্গেরি, এই যে সাইবেরিয়া, আমি বারবার এইটুকু বলতেছিলাম, এই যে অস্ট্রো হাঙ্গেরি, সাইবেরিয়া। আপনি এইখান থেকে একটু দেখুন, মার্ক করে রাখুন। এই অস্ট্রো হাঙ্গেরির সাথে কার ঝামেলা শুরু হলো? সাইবেরিয়ার। তখন যুদ্ধ ঘোষণা করলো কত তারিখ? 28 জুলাই, 28 জুলাই 1914। 28 জুলাই 1914 ডিরেক্ট ঘোষণা শুরু হয়ে গেল, যুদ্ধ ঘোষণা হয়ে গেছে 28 জুলাই 1914। এদের যুদ্ধ শুরু হয়ে গেল। কেন শুরু হইলো? সাইবেরিয়াতে ঘুরতে গেছিল অস্ট্রো হাঙ্গেরির রাজার ছেলে ফার্নান্দিসকে কি করেছে? মেরে ফেলেছে। মেরে ফেলার পরে এই যুদ্ধটা শুরু হয়। তাহলে দুইটা নাম আমাদের মনে রাখতে হবে। ওই অস্ট্রো হাঙ্গেরি হচ্ছে কেন্দ্রীয় শক্তি, আর সাইবেরিয়া হচ্ছে কি? মিত্র শক্তি। তাহলে সাইবেরিয়ার সাথে মূলত ঝামেলা শুরু হইলো কার? অস্ট্রো হাঙ্গেরির। ওকে, এই ব্যাপারটা আমরা এখন ক্লিয়ার। এটা কত তারিখ শুরু হয়েছিল? এই যে 28 জুলাই 1914, এটাই শুরু হয়। এরপরের 1 আগস্ট জার্মানির সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে যায়। জার্মানির সাথে রাশিয়ার যুদ্ধ মানে শুরু হয়ে যায়। রাশিয়ার যুদ্ধ শুরু হয়। এই যে জার্মানির সাথে রাশিয়ার, এদের সীমানা নিয়ে একটা ঝামেলা ছিল। ওই আগে থেকে কে কখনই করবে, তখন তাদের ভিতরে কি হয়? একটা যুদ্ধ শুরু হয়ে যায় এই জার্মানির সাথে রাশিয়ার। তো এদিকে অস্ট্রো হাঙ্গেরির সাথে সাইবেরিয়ার যুদ্ধ চলতেছে। আবার অস্ট্রো হাঙ্গেরি জার্মানির বন্ধু, আগে থেকেই বন্ধু। এরা হচ্ছে জার্মানি আর অস্ট্রো হাঙ্গেরি কি আগে থেকেই বন্ধু। বাট জার্মানির সাথে রাশিয়ার একটা যুদ্ধ শুরু হয়ে যায়। আবার ইতালির সাথে, ইতালির সাথে এই যে এইখানে একটা এম্পায়ার আছে, এই যে এটা হচ্ছে নিউট্রালিটি। এটা পরে বেনিশ হয়ে যায় মূলত। এটা হচ্ছে নিউট্রালিটি। তো ইতালির সাথে এদের একটা ঝামেলা হতে থাকে। তো ইতালিও চাচ্ছিল তার শক্তি বাড়ানোর জন্য জার্মানির কাছ থেকে, অস্ট্রো হাঙ্গেরির কাছ থেকে হেল্প চাচ্ছিল, যাতে করে এই জায়গাটা ইতালি নিয়ে নিতে পারে। তো এইখানেই মূলত ইতালি আসলে সুবিধাবাদী। ইতালি হচ্ছে তাদের সাথে যোগ দেয়, পরবর্তীতে আবার বিপক্ষে চলে যায়। যখন দেখছে হাইরা যাইতেছে তখন হচ্ছে চলে যায়। তো জার্মানির সাথে তো রাশিয়ার একটা যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ হয়ে যাওয়ার পরে জার্মানির সাথে রাশিয়ার একটা যুদ্ধ চলতেছে। তো ঠিক এইদিকে আবার জার্মানির সাথে ফ্রান্সের সীমানা নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেল। তো 3 আগস্ট, এই যে 3 আগস্ট জার্মানির সাথে ফ্রান্সের কি হইলো? আবার যুদ্ধ হয়ে গেল। তাহলে জার্মানি একই সাথে এট এ টাইম দুইটা দেশের সাথে যুদ্ধ করতেছে। একটা রাশিয়ার সাথে বর্ডারে যুদ্ধ করতেছে, আবার এদিকে ফ্রান্সের সাথেও কি বর্ডারে যুদ্ধ করতেছে। তার মানে কি জার্মানি পুরোপুরি যুদ্ধে জড়াই আছে এই দুইটা দেশের সাথে। আবার ইন্দো অস্ট্রো হাঙ্গেরি যুদ্ধে জড়াই আছে জার্মানির সাথে, না এই সাইবেরিয়ার সাথে। তো এই যে একটা ঝামেলা এইখানে হইল। তো এই ঝামেলার পরে হচ্ছে 4 আগস্ট, 4 আগস্ট আবার কি হইল? এই যে ব্রিটেন আছে না, ইউনাইটেড কিংডম, এই যে ব্রিটেন, এই যে ব্রিটেন, এই ব্রিটেনের সাথে আবার জার্মানির একটা ঝামেলা শুরু হয়ে গেল। অর্থাৎ এই ব্রিটেন, এই যে পুরাটুকু, এইটুকু মানে এইখানে কিন্তু স্কটল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, তো এই পুরাটুকুর সাথে জার্মানির একটা ঝামেলা শুরু হয়ে গেল। আর বিশেষ করে ইউনাইটেড কিংডম মানে একবারে ডিরেক্ট ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউএসএ, এদিকে আরো অনেকটা দূরে ইউএসএ আছে। আমরা জানি প্রশান্ত মহাসাগরের ওই পাশে কি আছে? ইউএসএ আছে। এই যে ইউএসএ এর সাথেও মূলত কি হইলো? জার্মানির একটা ঝামেলা শুরু হয়ে গেল। তাহলে জার্মানির কিন্তু অনেকগুলো রাষ্ট্রের সাথে ঝামেলা হয়ে গেল। রাশিয়ার সাথে হয়ে গেল, ফ্রান্সের সাথে হয়ে গেল, ইউনাইটেড কিংডমের সাথে হয়ে গেল। ইউনাইটেড কিংডমের সাথে হওয়া মানে কি? ইউএস এর সাথে হওয়া। ইউএস এর সাথে হওয়া মানে কি? কানাডার সাথেও হয়ে যাওয়া। তার মানে টোটালি জার্মানি কি হয়েছে? যুদ্ধে জড়ায় যাইতেছে তাদের সীমানা নিয়ে, সীমানার প্রবলেম নিয়ে। আচ্ছা, দুই দিকে দুইটা ঘটনা। এদিকে হচ্ছে রাজার ছেলে মেরে ফেলছে, আর এইদিকে হচ্ছে তাদের ঝামেলা হচ্ছে সীমানা নিয়ে। তো এই জায়গা থেকে তারপরে হচ্ছে আমরা যদি পরের ডেটে চলে যাই, এই যে 5 আগস্ট, 5 আগস্ট এই যে এইটুকু, এই মর্টিন নিগ্রো এরা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরির সাথে কি করলো? এই অস্ট্রো হাঙ্গেরির সাথে আবার ঝামেলা করে ফেললো। দেখুন অ্যাকচুয়ালি এই মর্টিন নিগ্রুরা মূলত, এটা নিগ্রু বলবো আমরা, মর্টি এটা বাদ দেই, মন্টি নিগ্রু, মূলত নিগ্রুরা, এই নিগ্রুরা ইতালির সাথে কিন্তু একটা ঝামেলা ছিল। একটু আগে আমরা দেখছি ইতালির সাথে কি হয়েছিল, এদের একটা ঝামেলা ছিল। বাট এই নিগ্রুরা আবার কি হইলো? অস্ট্রো হাঙ্গেরির সাথে একটা ঝামেলা শুরু হয়ে গেল। কারণ অস্ট্রো হাঙ্গেরি যখন সাইবেরিয়াতে অ্যাটাক করছে তখন তাদেরও সীমানাতে ইউজ করতে হয়েছে। তো এই জায়গায় সীমানার কারণেই এই অস্ট্রো হাঙ্গেরির সাথে নিগ্রুদের ঝামেলা শুরু হয়ে গেল। তো নিগ্রুদের ঝামেলা যখন শুরু হয়ে গেল, ইতালিও একটা সুযোগ পাইলো। ইতালি ভাবলো যে আমরা যদি অস্ট্রো হাঙ্গেরির সাথে বন্ধুত্ব করে ফেলি, আমাদের বন্ধুত্ব আগেই আছে,
তাহলে আমরা নিগ্রোদেরকে সহজেই হারাই ফেলতে পারবো, এই নিগ্রোদেরকে আমরা পুরাটাই দখলে নিয়ে নিতে পারবো ইতালি। তো ইতালি এই জন্য আরো জড়ায় যায় এখানে যুদ্ধে। তো এটা হচ্ছে মেন ইতালির কারণ ছিল যুদ্ধে জড়ানোর। এরপরে এইখানে অস্ট্রো হাঙ্গেরির সাথে আবার রাশিয়ার ঝামেলা শুরু হয়ে গেল। দেখুন অস্ট্রো হাঙ্গেরির সাথে জার্মানির সাথে কি হইতেছিল, আগে জার্মানির সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছিল। তো অস্ট্রো হাঙ্গেরির সাথে এদিকে সাইবেরিয়ার সমস্যা হয়ে গেল, এদিকে নিগ্রুদের সমস্যা হয়ে গেল। এখন তার নিগ্রুদের এই আলাদা কোনো দেশ নাই, কিন্তু আগে ছিল। তো এইদিকে রাশিয়ান এম্পায়ার, তো এদের সাথে আবার কি হইলো, এই অস্ট্রো হাঙ্গেরির ঝামেলা শুরু হয়ে গেল। তো যখনই এই রাশিয়াতে এইখানে হইলো, তো জার্মানির ট্রিপল অ্যালায়েন্স অনুযায়ী জার্মানির আবার কাকে হেল্প করার কথা ছিল, এই অস্ট্রো হাঙ্গেরিকে। তো জার্মানি কি করলো, সাইবেরিয়াতে আক্রমণ করে বসলো। এটা কত এটা হচ্ছে এই যে 6 আগস্ট 1914 সালেরই এইখানে কি করলো, আক্রমণ করে বসলো। তো এই আক্রমণ করার পরে এইভাবেই যুদ্ধটা আগাইতে থাকলো, যে সবার সাথে সবার এখন দ্বন্দ্ব, কিন্তু এখন কিন্তু একটা উত্তাল অবস্থা এই পুরো ইউরোপে। তখন এই নিগ্রুদের সাথে কি হইলো, ওই ট্রিপল অ্যালায়েন্সের শর্ত অনুযায়ী যেহেতু জার্মানি এদের সাথে জড়াচ্ছে, তারপরে জার্মানি সাইবেরিয়াকে আক্রমণ করলো, এরপরে জার্মানি গিয়া কি করলো, আবার এই নিগ্রুদেরকেও আক্রমণ করলো। তো কারণ কি, এই অস্ট্রো হাঙ্গেরির সাথে সাইবেরিয়ার ঝামেলা ছিল, নিগ্রুদের ঝামেলা ছিল, এই জন্য জার্মানি তখন এটা আক্রমণ করলো। জার্মানির তখন হিউজ শক্তি ছিল, তো ওই শক্তির কারণেই আরো বেশি এরকম করতেছিল। মূলত জার্মানির সাথেই সবার সমস্যা, মেইন সমস্যা হইলো। তারপরে এই অস্ট্রো হাঙ্গেরির ওই ট্রিপল অ্যালায়েন্স অনুযায়ী এই অস্ট্রো হাঙ্গেরির আবার কি হলো, ফ্রান্সের সাথে ঝামেলা শুরু হয়ে গেল, ইউনাইটেড কিংডমের সাথে ঝামেলা শুরু হয়ে গেল, মূলত এদের সাথে ঝামেলা শুরু হয়ে গেল। তার মানে এখন এই দুইটা রাষ্ট্রের সাথে মোটামুটি এর আশেপাশে যত রাষ্ট্র রয়েছে সবার সাথেই কি ঝামেলা শুরু হয়ে গেছে। বাট ইতালি তখনও নিরপেক্ষ, ইতালি তখনও অংশগ্রহণ করে নাই যুদ্ধে, কিন্তু ইতালির একটা ফুল লুপ এই মর্টিন নিগ্রুদেরকে দখল করে ফেলা। হ্যাঁ, এটা ইতালির আগে থেকে একটা লুপ ছিল। তো ইতালিও এখন সুবিধা নেওয়ার একটা চেষ্টা করতেছে এদের সাথে অংশগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে আবার বিরোধিতা করে চলে যায়। আচ্ছা, এরপরে এই অস্ট্রো হাঙ্গেরির কি হলো, আবার বেলজিয়ামের সাথেও ঝামেলা শুরু হয়ে গেল। এই যে সাইবেরিয়ার পাশে নিগ্রো ছিল, এই বেলজিয়াম ছিল, যখন সাইবেরিয়া দখল করে ফেলার একটা উপক্রম হইলো বা দখলই করে ফেলেছে, তখন কি হইলো, এই আচ্ছা বেলজিয়ামের সাথে ঝামেলা শুরু হয়। এটা তো বুলগেরিয়া না, বেলজিয়ামের সাথে ঝামেলা শুরু হয়ে যায়। এর মূলত এই অস্ট্রো হাঙ্গেরির বেলজিয়ামের সাথে ঝামেলা শুরু হয়ে যায়। বেলজিয়াম হচ্ছে এই যে এই জায়গায়, এটাও মূলত সীমানা নিয়ে জার্মানির সাথে ঝামেলা ছিল। তো এইখান থেকে আচ্ছা বেলজিয়ামের ইটা ছিল আরো অনেকটা বড় এদিকে টোটাল, তখন এই ম্যাপটাতে হয়তো পরবর্তীতে এডিট করা হয়েছে। আচ্ছা যাই হোক, মূলত এই অস্ট্রো হাঙ্গেরির সীমানা নিয়ে বেলজিয়ামের সাথে একটা ঝামেলা শুরু হয়ে গেল। তখন বেলজিয়ামের সাথে এই ঝামেলাটাই মূলত অস্ট্রো হাঙ্গেরি জড়িয়ে গেল। এটা মূল ঘটনা হলো ট্রিপল অ্যালায়েন্স অনুযায়ী, ট্রিপল অ্যালায়েন্সের কারণে। বুঝতে পারতেছেন এই ম্যাপটা হচ্ছে বুঝলে মোটামুটি আমরা সামনের দিকে আগাইতে পারি। সেম ভাবে তারপরে কি হলো, জাপান আবার এই ইয়েদের সাথে, জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরির সাথে কি হলো, বন্ধুত্ব তৈরি করলো। জার্মানি অস্ট্রো হাঙ্গেরির বন্ধু হয়ে গেল। এই জাপান হয়ে গেল কি, এই যে এদিকে জাপান ছিল, এই জাপান গিয়ে জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরির সাথে কি মিলাইলো, হাত মিলাইলো। জাপান এদের বন্ধু রাষ্ট্র হয়ে গেল, যদিও এদের সরাসরি সৈন্য দিয়ে সাহায্য করে নাই, বাট এটা। তারপরে রাশিয়ার সাথে অটোমান এম্পায়ারের যুদ্ধ হয়ে গেল। এই যে রাশিয়া অটোমান এম্পায়ার, তার মানে অটোমান এম্পায়ার আলটিমেটলি এই যে বন্ধুর বন্ধু শত্রুর শত্রু, এরকম একটা ঘটনার সাথে চলে গেল। তারপরে এইভাবে মোটামুটি সবাই সবার সাথে যুদ্ধে জড়িয়ে যায়। তো এইভাবেই যুদ্ধ চলতে থাকে, মূলত মেইন যুদ্ধগুলো হয়। তারপরে আমি আর এইখান থেকে দেখাচ্ছি না, এইখানে পরে হচ্ছে বুলগেরিয়ার সাথেও এইভাবে জড়ায় যায়। তো এইভাবে ইউএস এর সাথেও জড়ায় যায়। তো এইভাবেই যুদ্ধ চলতে থাকে মূলত 11 নভেম্বর 1918 পর্যন্ত চলে। এই পর্যন্ত আসার পর মোটামুটি জার্মানি হেরে যায়। এইখানে বলা যায় পৃথিবীর মোটামুটি 90% কান্ট্রি এইখানে যুদ্ধে জড়িয়ে যায়, এবং হিউজ কান্ট্রি এখানে প্রচুর আক্রান্ত হয়, এবং সেগুলাই এইখানে একটা লিস্ট দেওয়া রয়েছে। এটা জাস্ট রিটেনের জন্য ব্যবহার করা যেতে পারে, যে কত পার্সেন্ট কিলড হয়, মানে পাওয়ার ইনক্রিজ হয়, লস হয়, এই ব্যাপারগুলো নিয়ে এইগুলা আর আপনাদের এত বেশি পড়তে হবে না। এইখান থেকে মূলত আমরা এটা বুঝতে পারি। তো এটা মূলত রিটেনের জন্য, রিটেনের স্লাইড। আপনারা যদি এই তথ্যগুলা দিয়ে রিটেন কমপ্লিট করতে পারেন তাহলে খুবই ভালো হবে। তো এইভাবে যুদ্ধে জড়িয়ে যাওয়ার পর
মূলতই হয়। এরপরে হচ্ছে মানচিত্র চেঞ্জ হয়ে যায় দেখুন। এরপরে এই যুদ্ধের পরে জার্মানি হেরে যায়। অর্থাৎ জার্মানি, তারপরে হচ্ছে অটোম্যান সাম্রাজ্য, অস্ট্রো-হাঙ্গেরি এরা ভেঙে যায়। ভেঙে গেলে মানে হেরে যায়। হেরে গেলে কি হয়? ভেঙে যায়। ভেঙে কতগুলা রাষ্ট্র তৈরি হয়। দেখুন এই যে তুর্কি হয়ে যায়, তুর্কি হয়ে যায়। এটা হয়ে যায় কি? সোভিয়েত ইউনিয়ন হয়ে যায়। রাশিয়া এম্পায়ার ভেঙে রাশিয়াটাকে আরো অনেক বড় করে ফেলে। তখন কি হয়ে যায়? সোভিয়েত ইউনিয়ন হয়ে যায়। এইদিকে কি হয়ে যায়? পোল্যান্ড হয়ে যায়। তারপরে এটা অস্ট্রিয়া হয়ে যায়, হাঙ্গেরি হয়ে যায়। আগে অস্ট্রো-হাঙ্গেরি কত বড় ছিল? তারপরে কতটুকু কমে গেছে। তারপরে এই যে ইতালি, ফ্রান্স, এই যে স্পেন, এগুলো আগে এরকমই ছিল। এই যে ইংল্যান্ড হয়ে যায় তখন। এটা ১৯২২ সালে, পরে হচ্ছে এরকম ভাগ হয়ে যায়। তখন হচ্ছে পুরো ইউরোপ খন্ড বিখন্ড হয়ে যায়। তো এইটুকু হচ্ছে মূলত আমাদের এইখানের মেইন কাহিনী। এভাবে যুদ্ধ হয়। তবে এইখানে হেরে যায় জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে। জার্মানি হেরে যাওয়ার পরে অনেক খেসারত দিতে হয় জার্মানিকে। তো আমরা এই স্লাইডের এই পর্যন্ত দেখলাম। তো এই পর্যন্ত আপনারা ক্লিয়ার থাকলে হচ্ছে আমরা এখানে যুদ্ধের সমাপ্তি কিভাবে হলো সেটা যদি এখন দেখি। মূলত ওই আমেরিকা যখন আক্রমণ করে বসে তখনই মূলত জার্মানি হেরে যায়। জার্মানি আত্মসমর্পণ করে বসে। তারপরে হচ্ছে এই যুদ্ধ মূলত হয়ে যায়। এরপর একটা ব্যালফোর ঘোষণা হয়, যেটা আমরা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য শিখবো বা এখনো দেখতে পারি ব্যালফোর ঘোষণাটা। আমি যদি এখনো বলি, এই ব্যালফোর ঘোষণাটা হচ্ছে মূলত ব্যালফোর ঘোষণা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে অনেক সময় রিটেন আসতে পারে। ব্যালফোর ঘোষণা বলতে কি বুঝো? ব্যালফোর ঘোষণাটা কি? ব্যালফোর ঘোষণাটা দেখুন, প্রথম বিশ্বযুদ্ধকালে বাল্টিক সাগর যেটা ছিল, বাল্টিক সাগর জার্মানিদের দখলে থাকলে ব্রিটিশরা অস্ত্র তৈরির জন্য তিমি শিকার করতে ব্যর্থ হয়। মানে বাল্টিক সাগর কার দখলে ছিল? জার্মানিদের দখলে ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। তো যখন জার্মানি হেরে গেল তখন কি হয়েছে? জার্মানি হেরে যাওয়ার পর তখন হচ্ছে এই যে ব্রিটিশরা অস্ত্র তৈরির জন্য তিমি যে শিকার করত, এই তিমি এই ইটা পেয়ে যায়, মানে এই সুবিধাটা পেয়ে যায়। তখন থেকে হচ্ছে ব্যালফোর ঘোষণা হচ্ছে। দেখুন ব্যালফোর ঘোষণাটা আসলে কি আমি বলি। জার্মানি অনেকটা ক্ষমতাবান ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর জার্মানির ক্ষমতা কি হয়? অনেকটা কমে যায়। জার্মানির ক্ষমতা কমে গেলে জার্মানি যে আগে ইংল্যান্ডকে বাধা দিত এই বাল্টিক সাগরে তিমি শিকার করতে দিত না, মানে ব্রিটিশদেরকে। ব্রিটিশরা কি করতো? তিমি কেন শিকার করতো? তিমি মাছ শিকার করে তারা অস্ত্র বানাইতো তিমির হাড় দিয়া। তো ব্রিটিশদেরকে ব্রিটিশদেরকে হচ্ছে জার্মানিরা আবার এই বাল্টিক সাগরটা ব্যবহার করতে দিত না, তিমি শিকার করতে দিত না। কিন্তু যখন যুদ্ধে হেরে গেল তখন কি হয়েছে? তখন হচ্ছে এই বাল্টিক সাগরটা তারা মূলত ব্রিটিশরা ইউজ করার একটা সুযোগ পায়। এটাই মূলত ব্যালফোর ঘোষণা। এটার জন্যই এই ওয়াইজম্যান একটা পত্র লিখেন। এই পত্র লিখে এই পত্রটাকেই বলা হয় কি? ব্যালফোর ঘোষণা। ওয়াইজম্যান একটা পত্র লিখেন। তো এটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই যে বর্তমান যে ফিলিস্তিন আর হচ্ছে ইহুদি রাষ্ট্র, ফিলিস্তিনের সাথে যে যুদ্ধ হচ্ছে ইহুদি রাষ্ট্রের, ফিলিস্তিন এবং ইহুদি, এই ইহুদিদেরকে ইহুদিদেরকে মূলত এই ইহুদিদেরকে একটা রাষ্ট্র তৈরি করে দেওয়ার একটা ঘোষণা দেওয়া হয়। এটাই হচ্ছে ব্যালফোর ঘোষণা। অর্থাৎ ইহুদিদেরকে একটা রাষ্ট্র দিবে এরকম একটা ঘোষণা দেওয়া হয়। এটাই হচ্ছে কি? ব্যালফোর ঘোষণা। তো ইসরায়েলরাই হচ্ছে ইহুদি। তো ইসরায়েলের মানুষগুলা যে ইহুদি, এটাই মূলত ব্যালফোর ঘোষণা। কিভাবে? আমি আরেকটু ক্লিয়ার করে বলি। বাল্টিক সাগরে বাল্টিক সাগরটা ছিল জার্মানিদের অধীনে। জার্মানিরা তখন হচ্ছে বাল্টিক সাগর রাজত্ব করে বেড়াইতো। ইংল্যান্ডরা কি করত? এই বাল্টিক সাগর ব্যবহার করতে পারতো না। বাট ইংল্যান্ডদের বাল্টিক সাগরটা খুবই দরকার ছিল, কারণ তারা অস্ত্র তৈরির জন্য তিমি মাছ শিকার করত। তো এক ব্রিটিশ প্রকৌশলী, নৌ প্রকৌশলী, এক ব্রিটিশ প্রকৌশলী অ্যাসিটন নামক একটা বোমা আবিষ্কার করে ফেলে। এটাই পৃথিবীর প্রথম বোমা ছিল, যেই বোমার কারণে এই ব্রিটিশ সৈন্যরা হিউজ পরিমাণ মানে উৎসাহ পেয়ে যায় যে আমরা এখন জিতবো, বোমা আবিষ্কার হয়ে গেছে। তারপরে তারা কি করে? এই জার্মানির সাথে ব্রিটিশরা যখন যুদ্ধ করে,
যুদ্ধ করে এই এসিটুন বোমার কারণে জিতে যায়। তো এই এসিটুন বোমাটা যে আবিষ্কার করছিল সে ছিল আবার ইহুদি। তার ধর্ম ছিল কি? ইহুদি। এসিটুন যে বোমাটা আবিষ্কার করে তার ধর্ম ছিল ইহুদি। তখন ইংল্যান্ডের রাজা ওয়াইজম্যান হচ্ছে তখন একটা মানে ইংল্যান্ডের মানে ওয়াইজম্যানকে, অর্থাৎ ওয়াইজম্যানই তো এই বোমাটা তৈরি করেছে, মানে ইংল্যান্ডের রাজা ওয়াইজম্যানকে, ইংল্যান্ডের রাজা ছিল তখন একজন লর্ড। তো ইংল্যান্ডের রাজা এই এসিটুন আবিষ্কার করছে কে? ওয়াইজম্যান। তো ইংল্যান্ডের রাজা পুরস্কার স্বরূপ, যেহেতু বাল্টিক রাষ্ট্র তারা দখল করে ফেললো, ইংল্যান্ডের রাজা পুরস্কার স্বরূপ ওয়াইজম্যানকে একটা ঘোষণা দেয়। ঘোষণা দিয়ে একটা প্রমিস করে যে তোমাকে আমরা একটা রাষ্ট্র গঠন করে দেব। তো এই ঘোষণাটাই হচ্ছে কি? ব্যালফোর ঘোষণা। তাহলে ওয়াইজম্যান ছিল একজন ইহুদি। ইহুদি হচ্ছে সে কি? একটা এসিটন বোমা আবিষ্কার করেছিল, যেই বোমার কারণে তারা জার্মানিকে হারিয়ে তারপরে বাল্টিক রাষ্ট্রটা দখল করে নিতে পারছিল। এবং এই উৎসব অনুসারে একটা সংবর্ধনা পুরস্কারে 1917 সালে ব্রিটিশ লর্ড, এই যে এলেনবিরের, অর্থাৎ ব্রিটিশ লর্ড ছিল তখন কারা? এলেনবির তখন হচ্ছে একটা ঘোষণা দিয়ে দেয় যে আমরা ওয়াইজম্যানকে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করে দেব। তো এই পত্র থেকেই মূলত তারা ইহুদি রাষ্ট্রটা পেয়ে যায়। তো এটা প্রশ্ন এমসিকিউ আসতে পারে কি? ব্যালফোর ঘোষণা হয় কত তারিখে? ব্যালফোর ঘোষণা হয় কত তারিখে? এটা আসতে পারে। ব্যালফোর ঘোষণা হয় 2 নভেম্বর 1917 সালে। ব্যালফোর ঘোষণা হয় 2 নভেম্বর 1917 সালে। তাহলে ব্যালফোর ঘোষণা অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র গঠন হয় কত সালে? সেটা হচ্ছে 31 বছর পরে 1948 সালে। 1948 সালে, এটা একটু মনে রাখবেন যে ব্যালফোর ঘোষণা হয় 1917 সালের 2 নভেম্বর, আর ইহুদি রাষ্ট্র গঠন হয় 1948 সালে। এই দুইটা এমসিকিউ আসতে পারে, এই দুইটা এমসিকিউ আমাদের এখান থেকে লাগতে পারে। ওকে, এইখানে এটা। তো এটা হচ্ছে একটা যুদ্ধের ফলাফল। তো এই যে যুদ্ধে করে জার্মানি হারলো, জার্মানিকে 14 দফা দেয়। আমরা পড়ছিলাম না ওই যে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন? তো ওই উইড্রো উইলসন এই 14 দফাটা বানায় যখন জার্মানিকে হারাই দিছে। জার্মানির বিপক্ষে এই মানে মূলত সে কি করে? এই চুক্তিগুলা দান করে, অর্থাৎ 14 দফা, এখানে 14টা নীতি দেয়, দফা দেয়। এই 14 দফার মধ্যে এই যে একটা দফা ছিল 14 নম্বরে, সেটা হচ্ছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করা। তাহলে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করা মানে জাতিসংঘের আগে যেটা ছিল, এখন জাতিসংঘের পরে, মানে জাতিসংঘের আগে যেটা ছিল, এখন আর এই জাতিপুঞ্জ নাই। তো এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা কে করে? জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করে উইড্রো উইলসন। এবং এটা কত নাম্বার দফা? 14 নাম্বার দফা, এটা একটু মনে রাখবেন। এই 14 নাম্বার দফাতে কথা ছিল জাতিপুঞ্জের কথা। তো এইখানে মূলত উত্থাপন করা হয় 1918 সালের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে। এই হচ্ছে এগুলা উত্থাপন করা হয় যে 14 দফার মধ্যে কি কি ছিল? শান্তিপূর্ণ কূটনীতি, বাণিজ্য সমতা, নৌ স্বাধীনতা, এগুলা। তারপরে যে সোভিয়েত ইউনিয়ন মুক্তি, বেলজিয়াম মুক্তি, ইতালির উপনিবেশন মুক্তি, রোমানিয়া সাইবেরিয়া মুক্তি, অস্ট্রো হাঙ্গেরিয়া মুক্তি, এগুলা মূলত স্বাধীন রাষ্ট্র বাঙ্গাই দেওয়া। অর্থাৎ ইংল্যান্ডের তো আগে একটা চিন্তা ভাবনা এমন ছিল যে আমাদের শক্তিকে বাড়ানোর জন্য, অন্যদের শক্তিকে কমানোর জন্য অন্যদের রাষ্ট্রগুলোকে ভাগ করে দেওয়া। যেমন আগে ধরেন একটা রাষ্ট্র যদি অনেক বড় থাকতো না, তো ইংল্যান্ডের মেইন উদ্দেশ্য ছিল এটারে 4-5টা খণ্ডে ভাগ করে দিলে তখন এরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে আর আমরা এসে শুধু বিচার করব। এটা ছিল ইংল্যান্ডের একটা ধারণা। তো ইংল্যান্ড এই ধারণার উপর ভিত্তি করেই মূলত পুরো পৃথিবী তখন শাসন করত। তো ইংল্যান্ডের আবার বন্ধু ছিল কি? আমেরিকা। তো আমেরিকা মূলত সেম ছিল। তো এরপরেই হয় দ্বিতীয় ভার্সাই চুক্তি। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা না পড়লেও হয়। তারপর একটু মনে রাখেন এই ভার্সাই চুক্তিটা হয় কত সালে? এই যে 28 জুন 1919, 28 জুন 1919। এতে মোটামুটি 32টা দেশ স্বাক্ষর করে এবং চুক্তির অংশ ছিল 15টি, ধারা ছিল 444টি। এই চুক্তিতে মূলত ভার্সাই সন্ধি থেকেই মূলত মানে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়। জাতিসংঘের আগে যেটা ছিল, জাতিপুঞ্জ, সেই জাতিপুঞ্জটা ভার্সাই সন্ধির পর থেকেই হয়। তো জাতিপুঞ্জ গঠন হইলো কত দফা অনুযায়ী? 14 দফা অনুযায়ী। আর 14 দফা তো আমরা বুঝতে পারছি। আর ইহুদি রাষ্ট্র
এটা গঠন হইলো কিভাবে? এটা হচ্ছে এই যে ওয়াইজম্যান একটা এসিটন নামক বোমা তৈরি করেছিল, এই বোমার পুরস্কার স্বরূপ হিসাবে এই ইহুদি রাষ্ট্র গঠন করা হয়। অর্থাৎ এই ফিলিস্তিনের যে যুদ্ধটা, এটা মূলত ওইখান থেকেই আসছে আসলে। দেখুন এইগুলা একটার সাথে আরেকটার ঘটনার কি থাকবে। এখন আমাদের এই জাতিপুঞ্জটা একটু যদি আমরা দেখি, জাতিপুঞ্জের ব্যাপারটা, এই জাতিপুঞ্জ কিভাবে গঠন হলো এবং এটা কত। দেখুন এই যে জাতিপুঞ্জ প্রতিষ্ঠাতা হয় 1919 সালে, 1919 সালে। অর্থাৎ এটা আসলে 1919 থাকবে না, এটা যদিও অর্গানিক, বাট আপনার থাকবে 1920 সালের 10 জানুয়ারি। এটাই হচ্ছে রিয়েল আনসার। এটা কে প্রতিষ্ঠাতা বা প্রস্তাবক করেন? এই যে ইউএস এর 28তম প্রেসিডেন্ট ছিলেন তখন, কারা? উইড্রো উইলসন। এই উইড্রো উইলসনই করেন। এটার জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় ছিল? জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায়। এদের মোট সদস্য রাষ্ট্র ছিল এই যে 58টি। মজার একটা ঘটনা বলি, এই জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা কে? ইউএসএ। ইউএসএ উইড্রো উইলসন। এই ইউএসএ জাতিপুঞ্জেতে ছিল না, এটাই মেইন কারণ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার। যে এই যে দেখুন, আমি একটা প্রতিষ্ঠান বানাইলাম বাট আমি নিজেই ওইখানে যুক্ত না। ইউএস এর এই ঝামেলাটা ছিল। ইউএস এর ওইখানে একটা সমুদ্র নীতি ছিল, সমুদ্র নীতি অনুযায়ী তারা ইউরোপে কখনো কোনো সময় নাক গলাবে না, এইটাই মেন কারণ ছিল। তো এই ইউএসএ কি হইলো, যে সে হচ্ছে ইউএসএ জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করে দিছে যে তোমরা ইউরোপবাসী, তোমরা হচ্ছে শান্তিতে থাকো, আমি তো আমেরিকার মানুষ, আমি ইউএসএ তে থাকি, তা আমি চাই না তোমাদের ঝামেলায় জড়াইতে, তবে তোমাদেরকে নিয়ে তোমাদের একটা সংস্থা বানিয়ে দিই, সেটা হচ্ছে জাতিপুঞ্জ, তোমরা শান্তিতে থাকো। কিন্তু এই ইউএসএ নিজে জাতিপুঞ্জ বানাইয়া সে নিজেই কি নাই, এই জাতিপুঞ্জে নাই। এটাই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়। এখানে 58টা দেশ ছিল এবং বিলুপ্ত হওয়ার সময় সদস্য ছিল 23টা, এবং প্রতিষ্ঠানকালীন সদস্য ছিল, প্রতিষ্ঠাকালে সদস্য গ্রহণ করে নাই কারা কারা? এই যে ব্রাজিলও করে নাই, মেক্সিকোও করে নাই, যুক্তরাষ্ট্রও করে নাই। তো এটার অঙ্গ সংস্থা ছিল 3টা, আর জাতিসংঘের অঙ্গ সংস্থা হচ্ছে কয়টা? 6টা। তো এখানে ওসি পরিষদ ছিল, মানে পরিষদ ছিল, কাউন্সিল ছিল, সচিবালয় ছিল, এই 3টা জিনিসই ছিল। তো এই জাতিপুঞ্জ আসলে তেমন ইম্পর্টেন্ট না। এখান থেকে কি কি তথ্য মনে রাখবেন? এই যে 1920 সালের 10 জানুয়ারি এটা হয়েছিল। 1920 সালের 10 জানুয়ারি এটা হয়েছিল। এটা প্রতিষ্ঠাতাকে উইড্রো উইলসন। এটা প্রতিষ্ঠাতাকে উইড্রো উইলসন। এটাতে কয়টা দেশ সদস্য ছিল? এই যে 42টি প্রতিষ্ঠার সময়, এবং পরবর্তীতে আরো যুক্ত হয়, মোট 58টি সদস্য ছিল। এর মধ্যে কে ছিল না? এই যে ইউএসএ ছিল না, যে তৈরি করছে সেই ছিল না। তো এইখানে মানে যখন জার্মানিকেও এটা তখন নেওয়া হয় নাই। তো এই জাস্ট এইটুকু তথ্য আপনি এখান থেকে মনে রাখবেন। ওকে, এটা হচ্ছে মূলত যুদ্ধের ফলাফল হিসাবে। তো এই মরণনীতি কি? মরণনীতি এটা একটু দেখুন। মরণনীতি, এই মরণনীতি কি, বা এই মরণনীতির ব্যাপারটা কি? মরণনীতি হচ্ছে ইউরোপ থেকে 2 মহাদেশের, এই নীতির কারণেই মূলত ওই যে জার্মানির মানে ইউএসএ যুক্ত হয় নাই, উইড্রো উইলসন যুক্ত হয় নাই। অর্থাৎ ইউরোপ থেকে 2 মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন থাকার কথা। এটাই হচ্ছে মরণনীতি। মানে ইউরোপ থেকে আমেরিকারা কি থাকবে? বিচ্ছিন্ন থাকবে। এই জন্যই ইউএসএ কি হয় নাই? ইউএসএ ওই যে উইড্রো উইলসন এই জাতিপুঞ্জে কি হয় নাই? যোগ দেয় নাই। তাহলে ইউএসএ, যদি আপনাকে ভাইভা বোর্ডে প্রশ্ন করা হয় যে জাতিপুঞ্জে উইড্রো উইলসন প্রতিষ্ঠাতা হওয়ার পরেও কেন জাতিপুঞ্জে যোগ দেয় নাই, আনসার কি হবে? মরণনীতির কারণে যোগ দেয় নাই। মন মনরো নীতির কারণে যোগ দেয় নাই। মনরো নীতিটা কি? যে ইউরোপ থেকে 2 মহাদেশ কি থাকবে? আলাদা থাকবে। তাদের কোনো বিষয়ে নাক গলাবে না, তাদের কোনো ইন্টারনাল ঘটনায় কোনো অংশেই তারা কিছু বলবে না। এটাই হচ্ছে মরণনীতি। তো সেরবাস সন্ধি কি, এটা একটু দেখতে হবে। সেবার্স সন্ধি, এই যে সেবার্সের সন্ধি, এই সেবার্স সন্ধিটা একটু দেখবেন। এটা আসলে তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জানার জন্য জানা। এটাও হচ্ছে 10 আগস্ট হয় 1971 সালে। এটা মূলত এই যে সিরিয়া এবং লেবানন ফ্রান্সের অধীনে চলে যাবে, এইটাই মেইন কারণ ছিল। সিরিয়া এবং মূলত এটা ফ্রান্সের একটা মেইন চক্রান্ত ছিল এরকম, কারণ তারা জিতে গেছে যুদ্ধে, তো জিতে যাওয়ার কারণে তারা এইগুলো হয়। তারপরে এখানে আরো বেশ কয়েকটা চুক্তি হয়, লন্ডন চুক্তি হয়, এটা ইম্পর্টেন্ট না। মহানন্দ হয়, নয়া নীতি হয়, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো পড়ার দরকার নাই। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ গুরুত্বপূর্ণ। তো আমাদের হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এই পর্যন্তই শেষ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে জানাবেন। হ্যাঁ,
আমাদের হচ্ছে মূলত এই পর্যন্তই ছিল আজকের পড়াশোনা। আমরা যদি এই স্লাইডটাও দেখি, সেম জিনিস। এই স্লাইডটা আসলে অনেক আগের তৈরি করা। এইজন্য হচ্ছে আর এখন দেখাইলাম না। আ এটা হচ্ছে যখন আমি বিভিন্ন কোচিং ক্লাস নিতাম তখন হচ্ছে এই স্লাইড থেকে নেওয়া হইতো আরকি মূলত। আ এইটা হচ্ছে অনেক আগের বানানো। তো নতুন যেটা আপনাদের জন্য একদম নতুন বানাইছি, কারণ হচ্ছে আমি প্রতিটা ক্লাসের আগেই আপনাদের জন্য নতুন, নতুন স্লাইড বানাবো। আ আগের কোনো কিছু দিয়ে হয়তো আপনাদের ক্লাস নিব না। আগের সবগুলা স্লাইড আমার বানানো রয়েছে। কিন্তু আগের স্লাইডগুলা হচ্ছে আমি নিব না। দেখুন আগের স্লাইডগুলো যদি আমি দেখাই, এই যে এইখানে দেখুন সবগুলা স্লাইড বানানো আছে আগে থেকেই। কিন্তু আমি আপনাদেরকে সবসময় আপডেট তথ্য দিব। এইজন্য আমি প্রতিদিন হচ্ছে আপনাদেরকে নতুন, নতুন স্লাইড মেক করে, করে। যেমন এই স্লাইডটা আমি আজকেই বানাইছি, নতুন বানাইছি একদম। আ তো এগুলা হচ্ছে আমি দিয়ে দিব, আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন এটা। এরপরে আপনি পড়বেন কোন বই থেকে? আপনি পড়বেন শুধু বেসিক ভিউ থেকে। আপনার অন্য কোনো বই পড়ার দরকার নাই। আপনি হচ্ছে এই যে বেসিক ভিউ বইটা যেটা আছে এটা থেকে পড়বেন। এই যে এটা বেসিক ভিউ, এই বইটা পড়বেন। এই বইয়ের মলাটটা দেখাই দেই বেসিক ভিউ এর। আপনারা হচ্ছে এই বই থেকে ১ম বিশ্বযুদ্ধ থেকে ২য় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত পড়বেন। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের আসলে কতটুকু আমি বুঝাইতে পারছি জানি না। বাট হচ্ছে সরাসরি থাকলে হয়তো আরো অনেক কিছু ডিটেইলসে বুঝানো যাইতো বা দেখা যাইতো, আপনাদের এক্সপ্রেশন দেখা যাইতো। যাই হোক, আমি চেষ্টা করেছি মোটামুটি আজকের ক্লাসে আপনাদেরকে একদম ক্লিয়ার একটা ধারণা দেওয়া। তো আপনারা হচ্ছে এই বই থেকে বেসিক ভিউ থেকে পড়ে নিবেন। হ্যাঁ? যা পড়ার এই বই থেকে পড়ে নেবেন। আপনাদেরকে তো আমি এই বইয়ের পিডিএফটা দিয়ে দিয়েছি। পিডিএফটা থেকেই আপনারা পড়তে পারবেন আশা করি। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ২য় বিশ্বযুদ্ধ পড়বো ইনশাআল্লাহ। তো ২য় বিশ্বযুদ্ধের ক্লাসটা হচ্ছে এই ক্লাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ২য় বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে ওই ক্লাস করার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।